যারা আসসালামু আলাইকুম জানাচ্ছি সকলকে ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আমাদের হৃৎপিণ্ডের উপর বা আমরা যে আমাদের এই মাসে ক্লাস নিচ্ছিলাম, আজকে আমরা আমাদের পঞ্চম ক্লাস কমপ্লিট করব হৃৎপিণ্ডের উপর। আমরা একটা লং টাইম ধরে এই অধ্যায় পড়ছি, সো এই হচ্ছে কথা। তো আজকে আমরা হার্ট পড়ব। হার্টের আমরা লাস্ট দিন পড়েছিলাম কার্ডিয়াক সাইকেল পড়েছিলাম এবং মায়োজেনিক নিয়ন্ত্রণ, দুটো একসাথে আমরা ব্লেন্ড করে পড়েছিলাম। আজকে আমরা পড়ব মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়ব, ব্যারো রিফ্লেক্স পড়ব এবং সাথে আমরা হার্টের ডিজিজ নিয়ে একটু ইনিশিয়াল কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে? সো হার্টের যে ডিজিজগুলো আছে সেগুলো একটু ভিজুয়ালাইজ করতে পারলে ভালো হয়, সেগুলার ট্রিটমেন্টগুলো একটু দেখতে পারলে ভালো হয়। সো আমি তোমাদের গ্রুপগুলায় বিশেষ করে জুলজি যে গ্রুপটায় তোমরা যুক্ত আছো, জুলজি গ্রুপে জুলজি যে গ্রুপটা আছে, জুলজি গ্রুপটায় আমরা ইনশাল্লাহ তোমাদের ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ফার্স্ট আজকে যে টপিক্সটা পড়বো সেটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়ো প্লাস জেনিক। মায়ো মানে মাসেল, জেনিক মানে অরিজিন। তো মায়ো মানে হচ্ছে মাসেল, জেনিক মানে অরিজিন। এই যে মায়োজেনিক মানে মাসেল অরিজিন, তার মানে মাংসপেশি থেকে আমাদের কোন মাংসপেশি, আমাদের এই যে একটু বড় করে লিখতে হবে না, তাহলে তোমরা দেখবা না। আমাদের যে কার্ডিয়াক পেশি রয়েছে, সেই কার্ডিয়াক পেশি থেকে সৃষ্ট কিছু টিস্যু, আমাদের কার্ডিয়াক মাসেল যে রয়েছে, কার্ডিয়াক পেশি আছে, এই কার্ডিয়াক পেশি থেকে সৃষ্ট কিছু টিস্যু আমাদের হৃৎপিণ্ডের ক্রিয়া নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। যে আমাদের হৃৎপিণ্ডের ক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বাইরের সাপোর্ট দরকার হয়, আমাদের বাইরের যে নার্ভ রয়েছে, আমাদের মস্তিষ্কের সংযোগ প্রয়োজন হয় হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ করার জন্য। বাট মস্তিষ্ক ছাড়াও হৃৎপিণ্ডের নিজের যে অংশগুলো রয়েছে তারা নিজে নিজে উদ্দীপনা ক্রিয়েট করতে পারে। হৃৎপিণ্ডের ক্রিয়া নিয়ন্ত্রণ, ঠিক আছে? তো আমাদের এই যে কার্ডিয়াক পেশি থেকে সৃষ্ট টিস্যু, এই যে কার্ডিয়াক পেশি থেকে যে টিস্যুগুলো সৃষ্টি হয় তারা আমাদের এই হৃৎপিণ্ডের ক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে। সো এই যে কার্ডিয়াক পেশি থেকে আমাদের সৃষ্ট যে টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলোকে আমরা কি বলি? এই টিস্যুগুলোকে আমরা বলি হচ্ছে মায়োজেনিক টিস্যু বলি, মায়োজেনিক টিস্যু বা মায়োজেনিক টিস্যু বলতে পারি আমরা, বা আরেকটা নাম এদের আমরা বলি জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যু আমরা এদের কেন বলি? জাংশনাল টিস্যু আমরা বলি যে এরা আমাদের জাংশন বা সংযোগ রক্ষা করে। জাংশনাল টিস্যু বা বাংলায় আমরা একে বলি সংযোগকারী কলা। টিস্যুর বাংলা হচ্ছে কলা, সংযোগকারী কলা বলি একে আমরা, ঠিক আছে? তো হচ্ছে যে আমাদের মায়োজেনিক টিস্যু বা জাংশনাল টিস্যু বা একে আমরা কি বলি? সংযোগকারী টিস্যু বলতে পারি। তো আমাদের এই যে বলেছিলাম যে আমাদের হৃৎপিণ্ডটাকে আমরা যদি আমাদের দেহ থেকে বের করে রাখি, বের করে রাখলেও দেখা যাবে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন সমৃদ্ধ লবণ পানিতে রাখলে হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য বিট করবে, এটা লং টাইমের জন্য কিন্তু করবে না। সো আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো নিয়ে আমরা লাস্ট দিন কথা বলেছি, আজকে সেগুলো একটু কিছু বিস্তারিত বৈশিষ্ট্য জানবো। তো আমরা যদি আমাদের হৃৎপিণ্ডের এই জায়গাটা আমরা মুছে দিই, যতটুকু লিখেছি ততটুকু আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, না মুছি এই জায়গায় ছবিটা আঁকি, ওটা তোমরা লেখো তারপর মুছি। ধরো আমরা একটা প্লেন হার্টই আঁকি, ঠিক আছে? যদি আমাদের হার্ট দেখতে এরকম না, সো আমরা একটা প্লেন হার্ট আঁকি, ঠিক আছে? প্লেন হার্ট আঁকি। তো আমাদের প্লেন হার্ট যদি আমি আঁকি তাহলে হচ্ছে যে আমি জাস্ট ডায়াগ্রাম আঁকবো। সুপিরিয়র ভেনা কাভা, আজকে কোনো কালি টালি ইউজ করবো না। ইনফেরিয়র ভেনা কাভা আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড, এখান দিয়ে উঠবে আমাদের। আচ্ছা, তোমাদের একটা মেয়ে দেখলাম আমাদের হোল বডির ব্লাড সাপ্লাই পড়েছে, সূচি মোস্ট প্রবাবলি হোল বডির ব্লাড সাপ্লাই পড়েছে। তোমরা যদি চাও তোমাদের আমি হোল বডির ব্লাড সাপ্লাইয়ের উপর একটা ভিডিও করে দিতে পারি যে আমাদের পুরো দেহে রক্ত সরবরাহ কিভাবে হয়, ঠিক আছে?
মানে তোমাদের একটা জিনিস তোমরা আমি বলি, তোমাদের এইখানে হয়তো মানে এই জায়গায় বা আমাদের কোর্সে আমরা তোমাদের অনেক ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি, তাও হয়তো তোমার কোনো ইনকোয়ারি থেকে যেতে পারে বা তোমার কোনো জ্ঞান পিপাসা থেকে যেতে পারে। একটা টপিকস নিয়ে হয়তো তুমি বিস্তারিত জানতে চাও, যেমন জে.এম. প্রমা ও অনেক বিস্তারিত জানতে চায়, সব কিছু নিয়ে ওর একটা বিস্তারিত জানার আগ্রহ আছে। এরকম যাদের বিস্তারিত কোনো কিছু জানার আগ্রহ আছে তারা আমাকে নক দিবে। তো তোমাদের এখানে হয়তো অনেক সময় অনেক কিছু বিস্তারিত পড়াই না, তো তোমাদের যদি সেগুলো জানার আগ্রহ থাকে তোমরা আমাকে জানাবে, আমি সেগুলো নিয়ে তোমাদের ভিডিও করে দিব বা আমি সেগুলো তোমাদের কিছু ভিডিও সাপ্লাই দিয়ে দিব যে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখলে এই টপিকসটা বিস্তারিত বুঝতে পারবে, ঠিক আছে। তো আমাদের নর্মালি মোরাললেস হার্টের ছবি এরকম, আমাদের হার্টের যে টিস্যুগুলো বের হয়, যে টিস্যুগুলো যা বের হয় যা আসে সেগুলো দেখতে এমন অনেকটা। তো তোমরা হার্টের এই ছবিটা আঁকলেও হবে বা বইয়ের যে ছবি আছে সেটাও আঁকতে পারো। আমি নর্মালি এই ছবিটাকেই হার্ট পাস করে এসেছি, আর আমার কাছে এটা সহজ মনে হয় তুলনামূলক অন্যটা থেকে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমাদের এইখানে এই যে আমাদের সুপিরিয়র ভেনা কাভা মানে ঊর্ধ্ব মহাশিরা এবং আমাদের ডান অলিন্দের মাঝখানে এখানে একটা নোট থাকে, এই নোটটাকে আমরা কি বলি? এই নোটটাকে আমরা বলি এসএ নোট বলি। আমরা কি বলি এই নোটটাকে? আমরা এটাকে বলি এস এ নোট। আমাদের এই এসএ নোট থেকে এসএ নোট এরপর এটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে থাকে, এই জন্য আমরা কি বলি? অ্যাট্রিও। সেটা ফুল ফর্ম লিখি, এটার ফুল ফর্ম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। এটাকে আমরা বলি সাইনো অ্যাট্রিয়াল নোড, এটাকে আমরা বলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। আচ্ছা, এই লেখাগুলো হয়তো একটু ছোট আসতেছে, তোমরা একটু আমি মুখে বলছি সেটা শুনে নিও। সাইনো অ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, নিচের লেখাগুলো আমি বড় করে লিখছি। এখান থেকে আমাদের এই একটা তন্তু বের হয়, এই তন্তুটা কোথায় থাকে খেয়াল করে দেখো, এই যে ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টা আছে না, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা থাকে। এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা বা আন্তঃনিলয় পর্দা, এখানে যে একটা বান্ডেল থাকে বা আমাদের নার্ভের একটা গুচ্ছ থাকে, এটাকে বলা হয় বান্ডেল অফ হিজ বলা হয়। কি বলা হয়? বান্ডেল অফ হিজ বলা হয়। এই বান্ডেল অফ হিজটা আমাদের দুই ভাগে ভাগ হয়, একটা যায় হচ্ছে আমাদের রাইট সাইডে আর একটা যায় আমাদের লেফট সাইডে। তো রাইট পাশে যেটা যায় তাকে আমরা বলি রাইট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ, লেফট সাইডে যেটা যায় তাকে আমরা বলি লেফট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ। তাহলে এটা লিখলাম আমি, হ্যাঁ, রাইট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ। তো এটা দেখা তোমরা অনেকে অক্কা পাবা যে ভাইয়া কি শর্ট ফর্ম লিখছে, এটা লিখছে রাইট ব্রাঞ্চ মানে রাইট সাইডের ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ, ঠিক আছে। আর এইটা হচ্ছে যে আমাদের লেফট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ। তারপর এই যে আমাদের রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ, এটা আমাদের ভেন্ট্রিকুলার মাসেলে প্রবেশ করে, বাট ভেন্ট্রিকুলার মাসেলের শেষ যে উদ্দীপনা, শেষ উদ্দীপনাটা দেওয়ার জন্য কি হয়, এখানে কিছু এরকম তন্তু বের হয়। তন্তুগুলা আমাদের উদ্দীপনাগুলোকে সরবরাহ করে। এই যে তন্তুগুলা রয়েছে, এই তন্তুগুলাকে আমরা কি বলি? তন্তুগুলাকে আমরা বলি পারকিনজে তন্তু। কি তন্তু বলি? পারকিনজে তন্তু। কি বলি আমরা? পারকিনজে তন্তু বা পারকিনজে ফাইবার বলি, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের যে উদ্দীপনা প্রবাহের জন্য যে আমাদের নোটগুলো থাকে বা জাংশনাল টিস্যু থাকে, সেই জাংশনাল টিস্যুগুলো। তো আমরা জানি যে আমাদের প্রথম যে প্রথম উদ্দীপনা তৈরি হয় এই এসএ নোট থেকে। এসএ নোট থেকে উদ্দীপনা আমাদের ট্রাভেল করে। এসএ নোট থেকে যে উদ্দীপনাটা প্রথম তৈরি হয়, সেই উদ্দীপনাটা আমাদের এসএ নোট থেকে, এসএ নোটটা কোথায় অবস্থিত? আমাদের রাইট অ্যাট্রিয়ামে অবস্থিত। এই উদ্দীপনাটা তিনটা রাস্তায়, কয়টা রাস্তায়? তিনটা রাস্তায় রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের কোথায় যায়? রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের লেফট অ্যাট্রিয়ামে যায়। তার মানে ও রাইট অ্যাট্রিয়ামকে উদ্দীপ্ত করে, লেফট অ্যাট্রিয়ামকে উদ্দীপ্ত করে, এবং রাইট এবং লেফট অ্যাট্রিয়ামকে উদ্দীপ্ত করার পর সেই উদ্দীপনাটা সেই ভেন্ট্রিকলের দিকে যেতে চায়। কিন্তু রাইট অ্যাট্রিয়াম মানে অলিন্দগুলোর মাঝখানে এই উদ্দীপনা প্রবাহ হতে পারলেও অলিন্দ থেকে নিলয়ে যাওয়ার কোনো ওয়ে নেই।
সো দ্যাটস ওয়াই অলিন্দ থেকে নিলয়ে যাওয়ার জন্য এই অলিন্দ এবং নিলয়ের মাঝখানে একটা নোড থাকে, বা অলিন্দ এবং নিলয়ের মাঝখানে একটা সংকেত গ্রাহক থাকে যে এই সংকেত বা উদ্দীপনাটা গ্রহণ করে। এই যে সংকেত বা উদ্দীপনা গ্রহণ করে অলিন্দ এবং নিলয়ের মাঝখানে, একে আমরা বলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বলি। একে আমরা কি বলি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভি নোড বলি। আচ্ছা, তো এবার আসো যে আমি প্রত্যেকটা নোড নিয়ে আলাদা আলাদা ভাবে একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা কথা বলবো সাইনোয়াট্রিয়াল নোড নিয়ে। হ্যাঁ, প্রথমেই আমরা কথা বলি সাইনোয়াট্রিয়াল নোড। তো সাইনোয়াট্রিয়াল নোডের দৈর্ঘ্য প্রস্থ নানা কথা তোমাদের বইয়ে বলা আছে। আমি এসব কথার মধ্যে আসলে যেতে চাই না, কারণ যা লাগবে না বা যার গুরুত্ব নেই সেই জিনিস তো পড়ে লাভ নেই। আমি এমন জিনিসই পড়তে চাই যেটার গুরুত্ব আছে, হয় তোমার লাইফে আছে, নাহলে এইচএসসি পরীক্ষার জন্য আছে বা অ্যাডমিশন টেস্টের জন্য আছে। তো সাইনোয়াট্রিয়াল নোডের অবস্থানটা কোথায় সেটা আমার প্রথমত জানতে হবে। সাইনোয়াট্রিয়াল নোডটা আমার অবস্থান করে হচ্ছে আমাদের ডান অলিন্দে অবস্থান করে। ডান অলিন্দ ও সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্বমুখী মহাশিরার সংযোগ স্থল, যে জায়গাটা সংযোগ আছে সেই সংযোগ স্থলে আমাদের এই সাইনোয়াট্রিয়াল নোডটা অবস্থান করে। সাইনোয়াট্রিয়াল নোডের আকৃতি যদি আমি বলি, আমাদের মাজেদা বেগম ম্যাডামের বই বলা আছে আকৃতি হচ্ছে ব্যানানা শেপড, কলার মতো। ঠিক আছে, কলা আকৃতি। ব্যানানা বানাম ভুলে গেছি, লিখতে গেলে ভুল হবে তাই লিখবো না। ঠিক আছে, তো আমাদের আকৃতি হচ্ছে কলা ব্যানানা আকৃতি। এটার আকৃতি বলা আছে যে এত সেন্টিমিটার দৈর্ঘ্য, এত সেন্টিমিটার প্রস্থ, এত সেন্টিমিটার পুরুত্ব, লাগবে না জিনিসটা। এখন আমাদের এই সাইনোয়াট্রিয়াল নোডকে এখন ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এখানে উদ্দীপনার হার কত। যে এই যে সাইনোয়াট্রিয়াল নোড থেকে আমাদের উদ্দীপনা তৈরি হয়, এখান থেকে যে উদ্দীপনা তৈরি হয় সেই উদ্দীপনার হার কত। সাইনোয়াট্রিয়াল নোড বা অ্যাসে নোড থেকে যে উদ্দীপনা তৈরি হয় সেই উদ্দীপনার হার হচ্ছে 70 to 80 বিটস পার মিনিট। 70 to 80 বিটস পার মিনিট। তো আমাদের এই অ্যাসে নোড থেকে যে উদ্দীপনাটা তৈরি হয়, এই অ্যাসে নোড থেকে যে উদ্দীপনা তৈরি হয় সেই উদ্দীপনার হার 70 to 80 বিটস পার মিনিট। কত? 70 থেকে 80 বিটস পার মিনিট এটার উদ্দীপনা। তো এখন আমাদের একটা প্রশ্ন আসে যে এই অ্যাসে নোডকে কেন পেসমেকার বলি আমরা। ঠিক আছে, কেন আমরা একে বলছি যে এ হচ্ছে পেসমেকার? ঠিক আছে, এই কথা বলার কারণটা কি, আমরা যে কেন এই অ্যাসে নোডকে আমরা পেসমেকার বলছি, আমরা যদি উত্তর দিতে যাই, অ্যান্সার সেশনে যদি আমরা যাই, তাহলে আমাদের উত্তর কি হবে? অ্যাসে নোডকে আমরা কেন পেসমেকার বলি? অ্যাসে নোডকে আমাদের পেসমেকার বলার কারণ, পেসমেকার কথা যদি আমি ভাঙাই, পেস মানে হচ্ছে গতি, পেস মানে কি? গতি। মেকার মানে কি? সৃষ্টিকারী। যে গতি সৃষ্টি করতে পারে তাকে আমরা কি বলি? পেসমেকার বলি। যে গতি সৃষ্টি করে, যে গতি সৃষ্টি করে তাকে আমরা কি বলি? পেসমেকার বলি। এই যে গতি সৃষ্টি করা বা উদ্দীপনা তৈরি করা, পেস মানে গতিও বলতে পারি আমরা, বা গতির স্ল্যাশে আমরা একটা টার্মিনোলজি ইউজ করতে পারি এখানে, উদ্দীপনা সৃষ্টিকারী। তো এই যে গতি বা উদ্দীপনা সৃষ্টি করে, যে এজন্য আমরা একে কি বলি? পেসমেকার বলি। তো আমাদের এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল, আমাদের বইয়ে একটা কথা বলা আছে যে অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। এই ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের হৃৎপিণ্ডে ছড়িয়ে যায়। এই অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা আসলে কি? আমাদের এই যে আমাদের বলা আছে অ্যাকশন পটেনশিয়াল, যে টার্মিনোলজিটা ব্যবহার করা হয়েছে, এই অ্যাকশন পটেনশিয়াল টার্মিনোলজিটা কেন ব্যবহার করা হয়েছে? ঠিক আছে, সো অ্যাকশন পটেনশিয়াল বোঝার জন্য আমি উপরের এই জায়গাটা একটু মুছে দিলাম, যে তাহলে আমাদের এই অ্যাসে নোডের অবস্থান কোথায়? ডান অলিন্দ এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে। আকৃতি হচ্ছে কলা বা ব্যানানা শেপ। উদ্দীপনার হার 70 to 80 বিটস পার মিনিট। ঠিক আছে, অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা আসলে আমাদের কি? এই যে আমাদের প্রতিটা কোষ, এই ধরো আমাদের একটা কোষ, এটা আমাদের একটা কোষ। ঠিক আছে, এটা আমাদের একটা কোষ। এই কোষের ভেতর আমাদের একটা পাম্প মেশিন আছে। আমাদের প্রত্যেকটা কোষের ভেতর একটা পাম্প মেশিন আছে। এই যে পাম্প মেশিন, একে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম পাম্প।
কি বলি আমরা একে? সোডিয়াম পটাশিয়াম পাম্প বলি। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ হচ্ছে আমাদের 3 অণু সোডিয়ামকে বাইরে বের করে দেওয়া, 2 অণু পটাশিয়ামকে ভেতরে প্রবেশ করানো। তার মানে খেয়াল করো, বের হচ্ছে কয়টা সোডিয়াম? বের হচ্ছে 3টা সোডিয়াম, ভেতরে আসছে কয়টা পটাশিয়াম? 2টা পটাশিয়াম। তার মানে আমাদের এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে, আমাদের প্রত্যেকটা কোষে একটা পাম্প থাকে। এই পাম্পটাকে আমরা কি বলি? সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমাদের প্রতি কোষে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি? এই সোডিয়াম পটাশিয়ামের পাম্পের কাজ হচ্ছে 3 অণু সোডিয়ামকে বের করে দেওয়া, 2 অণু পটাশিয়ামকে ভেতরে ঢোকানো। এটা হচ্ছে এই পাম্পের কাজ। তার মানে দেখো যে 3টা সোডিয়াম বের হয়ে গেছে। 3টা সোডিয়াম বের হয়ে যাওয়ার কারণে এই জায়গায় যে ঋণাত্মকতা সেটা কত? -3। 3টা সোডিয়াম আয়ন বের হয়ে গেছে। 2টা পটাশিয়াম ঢুকছে এই ঋণাত্মকতাকে কম্প্রোমাইজ করার জন্য বা ঋণাত্মকতাকে কমানোর জন্য। 2টা পটাশিয়াম ঢুকছে, ছিল -3, ঢুকছে +2। তার মানে এখনো কত রয়ে গেছে? -1 রয়ে গেছে না? এই যে -1 রয়ে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে মাইনাস থেকে যায় আমাদের, ঠিক আছে? সো আমাদের প্রতিটা সেলের ভেতর ইলেকট্রোনেগেটিভিটি তৈরি হয়। আমাদের প্রতিটা সেলের ভেতর কি তৈরি হয়? ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে আমাদের প্রত্যেকটা সেলের ভেতর ইলেকট্রিক্যাল চার্জ রয়েছে। আমাদের প্রত্যেকটা সেলের ভেতর ইলেকট্রিক্যাল চার্জ রয়েছে। তো আমাদের সেলের ভেতর ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট হয়, সেলের বাইরে ইলেকট্রোপজিটিভিটি থাকে। বা অনেক সময় আমাদের সেলের ভেতর এমন হয় যে এখানে নেগেটিভ চার্জ আছে, আবার এইটা তো সোডিয়াম পটাশিয়াম পাম্প, হয়তো উপরের দিকে কোনো ক্যালসিয়াম পাম্প রয়েছে। আমাদের সেলের ভেতর অনেক পাম্প মেশিন আছে, ধরো আমাদের এখানে ক্যালসিয়াম পাম্প আছে। তো ক্যালসিয়াম পাম্প থাকার ফলে কি হবে? আমার অনেক ক্যালসিয়াম এখান দিয়ে প্রবেশ করবে। যদি বেশি ক্যালসিয়াম আসে তাহলে কি এটা ইলেকট্রোনেগেটিভিটির জায়গায় ইলেকট্রোপজিটিভিটি ক্রিয়েট হবে। কি তৈরি হবে? ইলেকট্রোপজিটিভিটি। তার মানে আমাদের কোষগুলোর মধ্যে ইলেকট্রোপজিটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি এই জিনিসগুলা বর্তমান থাকে, এই জিনিসগুলো থাকে আমাদের কোষগুলোর ভেতর। সো আমাদের সেলের ভিতর বা আমাদের দেহের ভেতর খুব ইলেকট্রনের আদান প্রদান হয়, ইলেকট্রন নিয়ে প্রচুর খেলা হয়। সো দেখা যায় এই জন্য আমরা এই যে প্রমা একটা প্রশ্ন করছিলাম যে ইলেকট্রোভোল্ট, যে -70 ইলেকট্রোভোল্ট, -80 ইলেকট্রোভোল্ট, এগুলো দিয়ে আসলে কি বোঝায়? এই ইলেকট্রোভোল্ট হচ্ছে আমাদের শক্তির একক। আমরা ইলেকট্রোভোল্টকে কিসের একক বলি? শক্তির একক বলি। এই যে আমাদের মানে এই যে আয়ন আদান প্রদান হচ্ছে, আমাদের এই যে ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোপজিটিভিটি, নেগেটিভিটি মানে ঋণাত্মকতা, পজিটিভিটি মানে ধনাত্মকতা, এই যে পজিটিভিটি নেগেটিভিটি যাতায়াত করছে, এর ফলে কিছু শক্তি প্রয়োজন হয়, এর ফলে কিছু শক্তি দরকার হয়। এবং এই যে ঋণাত্মকতা, এই যেটাকে আমরা ইলেকট্রোভোল্ট দ্বারা প্রকাশ করি, যে -70 ইলেকট্রোভোল্ট, -50 ইলেকট্রোভোল্ট বা +70 ইলেকট্রোভোল্ট, +50 ইলেকট্রোভোল্ট। তার মানে আমাদের কোষের ভেতর কি আছে? আমাদের কোষের ভেতর পাম্প রয়েছে, অনেক পাম্প। সেই পাম্পের মধ্যে একটা প্রধান পাম্প সোডিয়াম পটাশিয়াম পাম্প, এবং হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি? 3 অণু সোডিয়াম বাইরে বের করে দেওয়া, 2 অণু পটাশিয়াম ভেতরে প্রবেশ করানো। এবং এর ফলে আমাদের কোষগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি তৈরি হয়। এই ইলেকট্রোনেগেটিভিটি কম্প্রোমাইজ করার জন্য আবার অনেক পজিটিভ পাম্প আছে, এই যে ক্যালসিয়াম পাম্প, আবার শুধু পটাশিয়াম পাম্প। তো এরকম অনেক কিছু আমাদের বডির ভেতর আছে। সো আমাদের বডিতে সবসময় পজিটিভিটি নেগেটিভিটি ইলেকট্রোপজিটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি এই জিনিসগুলো ক্রিয়েট হতে থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বডির মেকানিজম। তো আমাদের বডিতে কি হয়, যে ধরো আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে দেখাই, আমাদের দেহের ক্ষেত্রে আমাদের এই যে দেহে আয়নগুলা প্রবেশ করে, নানা কিছু প্রবেশ করার কারণে আমাদের দেহ একটা নির্দিষ্ট একটা নেগেটিভ চার্জে বা একটা পজিটিভ চার্জ, একটা চার্জ আমাদের প্রত্যেকটা কোষের ভেতর থাকে। আমাদের কোষের ভেতর যে একটা নির্দিষ্ট চার্জ থাকে, এই চার্জটাকে আমরা বলি, ধরো আমাদের একটা কোষের চার্জ হচ্ছে +5 ইলেকট্রোভোল্ট। এই যে +5 ইলেকট্রোভোল্ট হচ্ছে আমার একটা কোষ যখন রেস্ট করে, ঘুমায় আছে কোষটা, ধরো তুমি কোনো কাজ করতেছো না, সেই কোষটা কোনো কাজ করছে না, তো সেই কোষটা যখন কোনো কাজ করে না, তখন আমাদের কোষে একটা নির্দিষ্ট ইলেকট্রোভোল্ট বা চার্জ থাকে। এটা একদম রেস্টিং ফেজে, ঠিক আছে? একটা কোষ রেস্টিং অবস্থায় আছে, এই রেস্টিং ফেজ বা রেস্টিং অবস্থায় একটা কোষ রয়েছে।
ইলেকট্রোভোল্টটা হচ্ছে যে এখন বর্তমানে শক্তির মাত্রা যখন অনেক নিচে চলে যায়, জুলটা যখন 10⁻⁻⁻ লেভেলে চলে যায়, তখন আমরা ইলেকট্রোভোল্টটা ব্যবহার করি কাজ শক্তির ক্ষেত্রে। তো রেস্টিং ফেজে যখন থাকে তখন একটা পটেনশিয়াল থাকে নির্দিষ্ট, এই যে ধরো একটা নির্দিষ্ট পটেনশিয়াল থাকে, একে আমরা বলি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ঠিক আছে। তো এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় থাকা অবস্থায় হঠাৎ করে আমাদের এখানে কিছু কোষগুলোর ভেতর এই যে আমাদের অ্যাসেনোডগুলো রয়েছে, এই অ্যাসেনোডের মধ্যে আমার প্রচুর লিকি চ্যানেল থাকে। যে অ্যাসেনোডের ভেতর এই যে আমাদের অ্যাসেনোড রয়েছে, এই অ্যাসেনোডের ভেতর প্রচুর লিকি চ্যানেল, যে অ্যাসেনোডের ভেতর প্রচুর পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম লিকি চ্যানেল থাকে। তার মানে আমাদের অ্যাসেনোডের ভেতর প্রচুর পটাশিয়াম এবং ক্যালসিয়াম ঢুকতে পারে। সো এই যে পটাশিয়াম এবং ক্যালসিয়াম ঢুকতে পারে, এর ফলে কি হবে? এর ফলে হচ্ছে যে আমাদের এটা পজিটিভ দিকে বাড়তে থাকবে, আমাদের এই কোষটা হচ্ছে পজিটিভ দিকে বাড়তে থাকবে। তো একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, এই যে নির্দিষ্ট পয়েন্টে আমাদের কোষের পজিটিভিটি বেশি বাড়তে থাকে। সো এই কোষটা পজিটিভের দিকে যেতে থাকে, মানে বেশি পজিটিভ আয়ন প্রবেশ করতে থাকে। তো এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট যেখানে আমাদের এই পজিটিভিটিটা বেশি প্রবেশ করতে পারে, এই মাত্রাটাকে বলি আমরা থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড বলতে আসলে বোঝায় যে জায়গায় ভেঙে যায় সব কিছু। যে ধরো একটা জায়গায় পানি আসতেছে, একটা বাঁধ দেওয়া আছে, একটা বাঁধ দিছো পানি আটকানোর জন্য, তো পানি আসতেছে আস্তে আস্তে পানি মাত্রা বাড়তে বাড়তে হঠাৎ এমন একটা মাত্রায় বাড়ে যেখানে ধাক্কা দিয়ে বাঁধ ভেঙে ফেলে। এই যে মাত্রায় ধাক্কা দিয়ে বাঁধ ভেঙে ফেলে, এটাকে আমরা বলি থ্রেশহোল্ড ভোল্টেজ। তোমরা এটা মোস্ট প্রবাবলি সেমিকন্ডাক্টর যখন পড়তে যাবা, সেমিকন্ডাক্টর পড়তে গেলে যেখানে আমরা নেগেটিভ বায়াস তৈরি করি, যে জায়গায় মোস্ট প্রবাবলি নেগেটিভ বায়াস যখন আমরা ক্রিয়েট করি সেমিকন্ডাক্টরের মধ্যে, সেখানে থ্রেশহোল্ড বলতে একটা কথা আছে, বলবো। তো দেখা যায় এই বাড়তে বাড়তে একটা জায়গা পর্যন্ত বাড়ে আবার কমে। এই যে আমাদের বডিতে যে পজিটিভিটি নেগেটিভিটি এই যেগুলো ক্রিয়েট হচ্ছে না, এই জিনিসটাকেই বলে অ্যাকশন পটেনশিয়াল। এই জিনিসটাকে কি বলে? অ্যাকশন পটেনশিয়াল। এর বেশি কিছু বুঝাইতে গেলে তুমি বুঝবা না, মাথা নষ্ট হয়ে যাবে, কারণ অ্যাকশন পটেনশিয়াল অনেক কঠিন একটা ব্যাপার। এটা ইন্টারের ব্যাপার তোমাদের জন্য, মানে মেডিকেলিও ব্যাপার সেটা তোমাদের জন্য না। আবার আমি একটু বলি, একটু জাস্ট বলবো, যে তোমরা যেহেতু অনেকে জানতে চাও, একটু জাস্ট বলবো। সেটা হচ্ছে আমাদের অ্যাসেনোড বা কেন আমরা পেসমেকার বলি। আমাদের নর্মাল প্রতিটা কোষে উদ্দীপনা তৈরি হয়। প্রতিটা কোষে যে উদ্দীপনা তৈরি হবে, প্রতিটা কোষের উদ্দীপনার সাথে কে জড়িত আছে? প্রতিটা কোষের উদ্দীপনার সাথে জড়িত আছে ইলেকট্রন, পজিটিভিটি নেগেটিভিটি, এগুলো জড়িত। পজিটিভ চার্জ কিছু কোষের ভেতরে প্রবেশ করবে, কোষ থেকে কিছু পজিটিভ চার্জ বের হবে। সো এই যে পজিটিভ নেগেটিভ চার্জ বের হওয়ার ফলে আমাদের বডিতে কি ক্রিয়েট হচ্ছে? আমাদের বডিতে কিছু কোষগুলো আমাদের কিছু নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, কিছু পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। এই যে পজিটিভ নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়, এর ফলে আমাদের কোষগুলোয় উদ্দীপনা ক্রিয়েট হয়। এক এক কোষের উদ্দীপনা সৃষ্টির কৌশল নানা রকম। তোমার নর্মাল একটা মাসেল তোমার যেভাবে উদ্দীপনা ক্রিয়েট করবে, তোমার কার্ডিয়াক মাসেলস সেভাবে উদ্দীপনা তৈরি করবে না। আবার তোমার এই অ্যাসেনোড যেভাবে তোমাকে উদ্দীপনা তৈরি করবে, অন্য কেউ সেভাবে তৈরি করবে না। অ্যাসেনোড কিন্তু আমাদের একটা বিশেষ ধরনের টিস্যু, একটা স্পেশালাইজড টিস্যু। আমাদের যে মায়োকার্ডিয়াম আছে, সেই মায়োকার্ডিয়াম থেকে একটা স্পেশালাইজড একটা বিশেষ তন্তু তৈরি হয়, যেটাকে বলি আমরা অ্যাসেনোড। তো আমাদের এই একটা কোষ নর্মাল অবস্থায় আছে, সে কোনো কাজ করছে না। নর্মাল অবস্থায় কোনো কাজ না করলেও ধরো সে রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়া অবস্থায় তার একটা চার্জ তার ভেতর থাকে। এই রেস্টিং ফেজে আমাদের একটা কোষের ভেতর যে চার্জটা থাকে, সেই চার্জটাকে বলি আমরা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। যে রেস্টিং অবস্থায় একটা কোষের ভেতর যে চার্জ আছে, সেটাকে বলি আমরা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। সো একটা কোষ রেস্টিং অবস্থায় আছে। এখন আমাদের এই যে অ্যাসেনোডটাকে আমরা এত কেন গুরুত্ব দিই, বা অ্যাসেনোডকে কেন আমরা বলি যে পেস মেকার, কেন পেস ক্রিয়েট করতে পারে, তার একটা কারণ হচ্ছে আমাদের অ্যাসেনোড একটা বিশেষ টিস্যু। এই টিস্যুর ভেতর এই পজিটিভ দিকে যাওয়ার জন্য একটা বিশেষ জিনিস আছে। সেটা হচ্ছে কি, এই যে ধরো এটা যদি আমাদের অ্যাসেনোড হয়, এটা ধরো আমাদের অ্যাসেনোড, এই অ্যাসেনোডের ভেতর কিছু লিকি চ্যানেল থাকে, যে নর্মাল অবস্থায়ও যে এখান দিয়ে কিছু প্রবেশ করতে পারবে। তো এই যে লিকি চ্যানেলগুলো থাকে, এই লিকি চ্যানেলগুলো দিয়ে আমাদের পটাশিয়াম, আমাদের ক্যালসিয়াম এরা প্রবেশ করে।
এই যে পটাশিয়াম ক্যালসিয়াম এরা প্রবেশ করতে পারে, প্রবেশ করার কারণে এই লিকি চ্যানেল, লিকি মানে কি ছিদ্র থাকে, কিছু লিক থাকে। ধরো তোমার পাইপের ভেতরে একটা লিক আছে, তার মানে কি পাইপ দিয়ে পানি বের হয়ে যাবে না, লাইক দ্যাট এখানে একটা লিক আছে যেটাতে ভেতরে ঢুকতে পারে, এই লিক দিয়ে ভেতরে ঢুকতে পারে। তো পটাশিয়াম ক্যালসিয়ামের ভেতরে ঢুকলে কি হবে, আমাদের চার্জটা পজিটিভ দিকে বাড়তে থাকবে। সো বাড়ার অবস্থায় এমন একটা ফেস থাকে, বা ধরো এখান দিয়ে যখন লিকি হচ্ছিল অল্প 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 একটা একটা করে আসতেছিল, একটা একটা করে লুকায় 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 একটা একটা করে আসতেছিল। তো আসার পর একটা জায়গায় পজিটিভ চার্জ, ধরো এখানে পজিটিভ 30, একটা জায়গায় পজিটিভ চার্জ এমন হয় যে জায়গায় সব বাঁধ ভেঙে যায়, যে বলে যে আস্তে আস্তে না আইসা সবাই, তখন হচ্ছে আমাদের পজিটিভ চার্জ বেশি বেশি আসতে থাকে। এটাকে বলি আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ, যে ভোল্টেজে আমাদের বেশি ইলেকট্রিক্যাল চার্জ প্রবেশ করে। তো এই ইলেকট্রিক্যাল চার্জ প্রবেশ করার পর একটা মাত্রা পর্যন্ত আমাদের এই পজিটিভ চার্জ বাড়তে থাকে, যে একটা মাত্রা পর্যন্ত আমাদের পজিটিভ চার্জ বাড়ে, বাড়ার পর একটা টাইমেই পজিটিভ এই যে লিকি চ্যানেলগুলো দিয়ে প্রবেশ সেটা বন্ধ হয়ে যায়, গেট দ্বারা বন্ধ হয়ে যায়। আমাদের এখানে কিছু গেট থাকে, ভোল্টেজ গেটের চ্যানেল বলি আমরা। সো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে কী হবে, পজিটিভিটি আসতে পারতেছে না। আমাদের কোষগুলোর মধ্যে অলওয়েজ কে কাজ করে, অলওয়েজ সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে, অলওয়েজ সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কাজ করে তার মানে কি, সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি, নেগেটিভিটি ক্রিয়েট করা ভেতরে। সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি, সোডিয়াম 3টাকে বের করে দিবে, 3টে সোডিয়াম বের হয়ে যাবে, পটাশিয়াম কয়টা ঢুকবে, পটাশিয়াম ঢুকবে 2টা, তার মানে কি 3-এর বদলে 2 ঢুকতেছে, একটা মাইনাস নেগেটিভ থাকতেছে না। সো এই জন্য আমাদের কি নেগেটিভিটি ভেতরে ক্রিয়েট হবে। তো তারপর আস্তে আস্তে এই নেগেটিভ পজিটিভ হয়েছিল, ধরো এটা +90 হয়েছিল, +90 হওয়ার পর কি আবার আস্তে আস্তে নেগেটিভ দিকে নামতে থাকে, ঠিক আছে। তো এই যে আমাদের বডিতে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ ক্রিয়েট হওয়া, আমাদের এই যে সেলগুলো হঠাৎ উদ্দীপ্ত হবার, উদ্দীপনা কমে যাওয়া, এই জিনিসটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল, ঠিক আছে। সো শুনছো শেষ, এটা খুব বেশি আর বোঝা লাগবে না। হ্যাঁ, এটা যদি হচ্ছে যে আচ্ছা, তাক যারা বুঝতেছ বোঝে নাই আর লাগবে না বোঝা। সো এটা জাস্ট শুনছো, জাস্ট বললাম, যদি কেউ আগ্রহী থাকো জাস্ট একটু জেনে নিলা যে হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল। তোমাদের বই অ্যাকশন পটেনশিয়াল টার্মিনোলজিটা আছে, তো দ্যাটস ওয়াই বলছি আমাদের বডি আসলে একটা ইলেকট্রিক্যাল জিনিসের মতো কাজ করে। সো এই যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হলো, এই অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হওয়ার কারণে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়। অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হওয়ার জন্য কী তৈরি, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কী করে, এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা চারদিকে ছড়িয়ে যায়। সো এই অ্যাসেনোডকে আমরা কেন পেসমেকার বলি, কারণ অ্যাসেনোড একটা অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে, যেই ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের পুরো অলিন্দে ছড়িয়ে যায়। কোথায় ছড়িয়ে যায়, পুরো অলিন্দে ছড়িয়ে যায়। তো এই ইলেকট্রিক্যাল সিগন্যাল যে জায়গায় যাবে সেই জায়গাটা আমাদের সংকুচিত হবে। সো অলিন্দে যখন ইলেকট্রিক্যাল সিগন্যালটা যায়, অলিন্দ আমাদের সংকুচিত হয়। অলিন্দের যে সংকোচন তাকে আমরা বলি অ্যাট্রিয়াল সিস্টল। অলিন্দের যে সংকোচন তাকে আমরা কি বলি, অ্যাট্রিয়াল সিস্টল। আচ্ছা, কিছু যারা বোঝো নাই তারা ভিডিওটা আবার দেখো, ঠিক আছে। যারা কিছু বোঝো নাই তারা ভিডিওটা আবার দেখো, এটা নিয়ে হালকা পাতলা জানলেই হবে, খুব বেশি জানা মানে জাস্ট নামটা অ্যাকশন পটেনশিয়াল কথাটা জানলেই হবে, এর বেশি তোমাদের জানা লাগবে না। তো যারা কিছু বোঝো নাই তারা ভিডিওটা ক্লাস শেষে আবার একটু দেখে নিও। আর আমি যদি পারি, সময় পাই, আসলে সময় পাচ্ছি না, সময় পাইলে অ্যাকশন পটেনশিয়াল একটা ভিডিও করে ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে অ্যাকশন পটেনশিয়াল আছে, এই অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যাল পুরো অলিন্দে ছড়িয়ে পড়ে। অ্যাসেনোডের যে উদ্দীপনা সেটা কিন্তু অলিন্দের মাঝখানে, সেটা কিন্তু অলিন্দ থেকে নিলয়ে যেতে হলে একটা হেল্পিং হ্যান্ড দরকার হয়, সেটা হচ্ছে ভেন্ট্রিকল। সো এই যে অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে যে উদ্দীপনাটা আছে, এই অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে উদ্দীপনাটা ছড়িয়ে যায়। তো অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে কি ছড়িয়ে যাচ্ছে, উদ্দীপনাটা ছড়িয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা এই প্রথমে উদ্দীপনা তৈরি করে। সো অ্যাসেনোড উদ্দীপ্ত হওয়ার পর এই অ্যাসেনোডের যে উদ্দীপনা আছে বা সিগন্যাল, এই সিগন্যাল যায় কোথায়, এভি নোডে। এভি নোডে গেলে এভি নোড উদ্দীপ্ত হয়। সো অ্যাসেনোড ছাড়া কিন্তু এভি নোড উদ্দীপ্ত হতে পারে না অ্যাজ ইউজার নর্মাল কন্ডিশনে। নর্মালি অ্যাসেনোড উদ্দীপ্ত হবে, সেই উদ্দীপনার ঢেউ এই ভেন্ট্রিকল অ্যাট্রিয়ামগুলোয় ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাওয়ার পর এই ঢেউটা আমাদের এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে যাবে।
এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে গিয়ে তাকে উদ্দীপ্ত করবে বা তার এই অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টিতে হেল্প করবে। সো দ্যাটস ওয়াই আমাদের অ্যাসে নোড আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে আমরা বলি প্রাকৃতিক পেসমেকার, অ্যাসে নোডকে শুধু পেসমেকার না বলে আমাদের কোন টার্মিনোলজিটা ইউজ করা উচিত, প্রাকৃতিক পেসমেকার। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে এই অ্যাসে নোডের যে আমাদের বিট বা স্পন্দন হার, এই অ্যাসে নোডের স্পন্দন হার সবচেয়ে বেশি। আমাদের এই প্রত্যেকটা নোডেরই স্পন্দন হার আছে। অ্যাসে নোড যদি কাজ না করে এভি নোড কাজ করতে পারবে, এভি নোড কাজ না করতে পারলে বান্ডেল অফ হিস কাজ করতে পারবে, বান্ডেল অফ হিস কাজ না করতে পারলে পার্কিনসের তন্তু কিছুটা হলেও কাজ করতে পারবে। সো প্রতিটা আমাদের যে অংশ রয়েছে প্রতিটা অংশে নিজের উদ্দীপনা ক্রিয়েট করার ক্ষমতা আছে। এজন্যই তো আমরা এদের মায়োজেনিক টিস্যু বলি বা মায়োজেনিক নিয়ন্ত্রণ বলি, প্রত্যেকটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যদি উদ্দীপনা ক্রিয়েট হয় তাহলে এই উদ্দীপনার ঢেউটা এখানে দ্রুত যাবে এবং স্পন্দন হারটা মেনটেন হবে আমাদের। বাট এগুলা যদি সিঙ্গেল করে, মানে এই অ্যাসে নোড কী করছে, প্রত্যেকটা আমাদের সংযোগ রক্ষা করছে। অ্যাসে নোড থেকে উদ্দীপনা এভি নোড, এভি নোড থেকে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস থেকে আমাদের এই রাইট অ্যান্ড লেফট বান্ডেল অফ হিস, তারপর পার্কিনসের তন্তু, মানে পুরো জায়গাটার মধ্যে একটা সিগন্যালের একটা ইউনিসিটি রক্ষা করছে এখানে। সো এই জিনিসটা রক্ষা না হলে কিন্তু আমাদের হৃদস্পন্দনে অস্বাভাবিকতা ক্রিয়েট হবে, যেটাকে আমরা অ্যারিথমিয়া বলি। হৃদস্পন্দনের অস্বাভাবিকতা আমরা কি বলি, অ্যারিথমিয়া বলি। ঠিক আছে, তো এই আরেকটা জিনিস যেটা হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এখানে হৃদস্পন্দন সবচেয়ে বেশি। আমাদের এখানে হৃদস্পন্দনের হার কত হয়, 70 to 80 বিটস পার মিনিট। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার। তাহলে পরীক্ষা এটা 2 মার্কসের জন্য আসবে, খ এর জন্য আসবে যে আমাদের অ্যাসে নোডকে কেন পেসমেকার বলা হয় বা কেন এরা গতি পেসমেকার বলা হয়। কারণ কি, রিঅ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে একটা উদ্দীপনা ক্রিয়েট করে যেটা আমাদের এই অলিন্দের মাংসপেশিকে সংকুচিত করে এবং এই উদ্দীপনাটা অ্যাসে নোড থেকে এভি নোডের দিকে ছড়িয়ে যায়। আর হৃদস্পন্দন হার সবচেয়ে বেশি, এখানে বিট 70 to 80 বিট পার মিনিট। সো এটা হচ্ছে আমাদের অ্যাসে নোড কেন পেসমেকার, এটার হচ্ছে যে আমাদের প্রশ্ন। হ্যাঁ, অ্যান্সার 2 মার্কসের জন্য এটা আমাদের আসে। এবার আসলে আমাদের এই এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড নিয়ে আমরা জানবো। এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড নিয়ে আমরা জানবো। এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের অবস্থান যদি আমি বলি, তাহলে এর অবস্থান হচ্ছে অলিন্দ এবং নিলয়ের সংযোগস্থলে। এর অবস্থান কোথায়, অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে। ঠিক আছে, অলিন্দ এবং নিলয় যেখানে থাকে সেই জায়গায় সংযোগস্থল বা জয়নিং পয়েন্টে হচ্ছে আমাদের এই এভি নোডটা থাকে। এভি নোডের কাজটা হচ্ছে সে অ্যাসে নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে। এভি নোডের কাজটা কি, এভি নোডের কাজ হচ্ছে সে অ্যাসে নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে ভেন্ট্রিকলে প্রবাহিত করতে সাহায্য করে। যে অ্যাসে নোড থেকে যে উদ্দীপনা সেটা আমাদের যেন এভি নোডের মাধ্যমে ভেন্ট্রিকলে যেতে পারে, প্রবাহিত হতে সাহায্য করে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে যে এভি নোডের কাজ। এভি নোড কোনো কারণে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই অ্যাসে নোড থেকে উদ্দীপনা এই যে এভি নোডে প্রবাহ হয়, এভি নোড এখানে আমাদের মোট 15 সেকেন্ড ডিলে হয়, 0.15 সেকেন্ড ডিলে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিলে, যে এই অ্যাসে নোড থেকে উদ্দীপনাটা যে এভি নোডে যায় এখানে আমাদের 0.15 সেকেন্ড ডিলে হয়। কেন 0.15 সেকেন্ড ডিলে হয়, কারণ অ্যাসে নোডের যে উদ্দীপনা, এই অ্যাসে নোডের উদ্দীপনাটা আমাদের এভি নোডে যাবে। অ্যাসে নোডের উদ্দীপনা এভি নোডে যাচ্ছে, এই যে রাস্তায় কি করতেছে, সে অ্যাট্রিয়াম যে মাসেল আছে, অ্যাট্রিয়ামে যে মাংসপেশি আছে, অ্যাট্রিয়াল মাংসপেশিকে উদ্দীপ্ত করছে। সো অ্যাট্রিয়াল মাংসপেশি যদি উদ্দীপ্ত হয় তাহলে আমাদের কি হয়, এই অ্যাট্রিয়াল মাংসপেশি সংকুচিত হয়। সো অ্যাট্রিয়াল মাংসপেশি যদি সংকুচিত হয় তার মানে অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে, রক্ত নিচে যাচ্ছে। তো এখন যদি এই অ্যাসে নোড থেকে উদ্দীপনা একই সময়
এভি নোডের মাধ্যমে আমাদের ভেন্ট্রিকলে পৌঁছে যেত। তার মানে কি একই সময় যদি আমাদের কাজটা ঘটতো তাহলে আমাদের যে ঝামেলাটা হতো যে এই এসএ নোড থেকে তো আমাদের কি হতো এই অ্যাট্রিয়াম সংকুচিত হতো, একই সময় যদি উদ্দীপনা নিচেও চলে যেত তখন ভেন্ট্রিকলও সংকুচিত হতো। মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল একসাথে সংকুচিত হতো, তখন কি হতো অ্যাট্রিয়াম দিয়ে রক্ত নামার জায়গায় এই রক্ত কিছুটা উপরে উঠতো, রক্ত নামতে উঠতো, মানে দুইটাই একসাথে সংকুচিত হচ্ছে, দুইটা একসাথেই সংকুচিত হচ্ছে, দুইটা একসাথে ফায়ারিং হচ্ছে। তখন কি হতো যে আমাদের এটাও সংকুচিত হতো, নিচেরটাও সংকুচিত হতো। সো দ্যাটস ওয়াই আমরা এখানে 15 সেকেন্ড 0.15 সেকেন্ড ডিলে করা হয়, 15 সেকেন্ড না 0.15 সেকেন্ড ডিলে হয় যেন এটা সংকুচিত হয়, সংকুচিত রক্তটা যেতে পারে এই জায়গায়, যাওয়ার পর যেন ও সংকুচিত হয়। দ্যাটস ওয়াই আমাদের এখানে কত সেকেন্ড ডিলে থাকে, 0.15 সেকেন্ড ডিলে থাকে, যেন ভেন্ট্রিকলের সিস্টলটা অ্যাট্রিয়ামের সিস্টলের পরে শুরু হয়। 0.15 সেকেন্ড ডিলের কারণটা কি, যেন আমাদের নেটওয়ার্ক তো খুব ভালো, আমার এখানে তো ফকফকা দেখা যাচ্ছে, যেন ভেন্ট্রিকুলার সিস্টল অ্যাট্রিয়াম সিস্টলের পরে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হয়। ঠিক আছে, তো যেন আমার অ্যাট্রিয়াম সিস্টলের পর ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হয়, এটা হচ্ছে আমাদের কাজ। তো তোমাদের প্রশ্ন করলে না তোমরা উত্তর দাও না, কারণ তোমরা মনে করো তোমাদের যে প্রশ্ন করা হয় সে প্রশ্ন তোমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ না। যেমন লাস্ট দিন বোটানি ব্যাচে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা ছিল যে কেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেনিসিলিন কাজ করে না। নট এ সিঙ্গেল পার্সন কে উত্তর দেয়নি, কারণ তারা মনে করে যে ভাইয়া যে প্রশ্ন করে সেগুলো গুরুত্বপূর্ণ না। তোমাদের কিছু হোম টাস্ক যদি দিই একটা দুইটা প্রশ্ন খোঁজার জন্য, তোমরা সময় পাও না। সময় আমরাও স্টুডেন্ট লাইফে পেতাম না, সবাই ব্যস্ত থাকে, এখন আমিও অনেক ব্যস্ত থাকি, তো আমিও তোমাদের অনেক প্রশ্ন উত্তর দিই না। সো দেখা যায় তোমাদের জন্য প্রশ্ন উত্তর দেওয়াটা বা খোঁজাটা তোমাদের জন্যই দিই। আজকে এখানে একটা প্রশ্ন করব যে এই যে এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা যেতে 0.15 সেকেন্ড ডিলে হয়, কেন হয়, এটা কারণটা কি তোমরা আমাকে জানাবা, সুন্দর করে লিখে একটা পেজে বা যেখানে গ্রুপে পোস্ট করবা, আমাদের এই গ্রুপে। এই যে এসএ নোড থেকে উদ্দীপনা এবি নোডে যেতে যে ডিলে হচ্ছে, সব কিছুর তো কারণ আছে, এই ডিলে হওয়ার কারণটা কি, ঠিক আছে? তো এই আমাদের এসএ নোড এবং এবি নোডের মধ্যে কথাবার্তা। এখন এই যে আমাদের এবি নোডের উদ্দীপনা হার বা স্পন্দন হার যদি আমি বলি, এই এবি নোডের স্পন্দন হার হচ্ছে আমাদের 40 to 60 বিটস পার মিনিট। ঠিক আছে, এখন একটা প্রশ্ন আসে যে, বা আমি একটা প্রশ্ন আমার পরীক্ষার মধ্যে করি যে এই এবি নোডকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। কি পেসমেকার বলি? রিজার্ভ পেস মেকার। ঠিক আছে, এবি নোডকে বলি আমরা রিজার্ভ পেসমেকার বলি। এখন ধরো কোনো একটা ঘটনায় বা আমাদের বডিতে কোনো একটা সমস্যা হলো, সেই সমস্যার কারণে আমাদের এই এসএ নোড থেকে যে উদ্দীপনাটা, এসএ নোড থেকে যে তিনটা রাস্তায়, এদের এটা এসএ নোড, এই এসএ নোড থেকে যে তিনটা রাস্তায় আমাদের এই যে উদ্দীপনা যায় এবি নোডে, এই এসএ নোড থেকে যে উদ্দীপনাটা এবি নোডে যাচ্ছে, এই জায়গায় কোনো একটা সমস্যা হলো, এই এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা যাওয়ার রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেল, এই এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা আমাদের যেতে পারছে না। এই যে এসএ নোড থেকে এবি নোডে যদি আমাদের উদ্দীপনা যেতে না পারে, তখন আমাদের এই এসএ নোডের যে উদ্দীপনার ঢেউ, সেই এসএ নোডের উদ্দীপনার ঢেউ এবি নোডে যাচ্ছে না, এসএ নোডের উদ্দীপনার ঢেউ এবি নোডে যাচ্ছে না কোনো কারণে। সো এসএ নোডের উদ্দীপনার ঢেউ যদি এবি নোডে না যায়, বা এবি নোডের উদ্দীপনার ঢেউ যদি বান্ডেল অফ হিজে না যায়, বান্ডেল অফ হিজের উদ্দীপনার ঢেউ যদি আমাদের পারকিনসের তন্তুতে না যায়, তার মানে এই যে আমাদের রাস্তাটা আছে উদ্দীপনার ঢেউ পরিবহনের যে রাস্তা, এই রাস্তার মধ্যে যদি কোথাও কোনো সমস্যা হয়, তখন সেই সমস্যাটাকে আমরা বলি হার্ট ব্লক বলি। তখন আমরা সেই সমস্যাটাকে কি বলি? হার্ট ব্লক। তো নর্মালি আমরা যে হার্ট ব্লক বলতে বুঝি, আমরা নর্মালি হার্ট ব্লক বলতে কি বুঝি? আমাদের এই ধমনীতে হচ্ছে যে চর্বি জমা হওয়াকে আমরা হার্ট ব্লক বলি, যে রাস্তা অফ করে দিয়েছে। কিন্তু এই ধমনীতে চর্বি জমা বা শিরাতে চর্বি জমা, এটাকে আমরা মেডিকেলীয় ভাষায় কি বলি? রিজার্ভ
রিভার্স না, রিজার্ভ, রিজার্ভ। আমি ভাবলাম যে রিজার্ভ লিখতে নিয়ে রিভার্স লিখে ফেলছি নাকি। আচ্ছা ঠিক আছে। তো আর এই যে আমাদের ধমনীতে চর্বি জমে, এই চর্বি জমাটাকে কিন্তু আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, স্ক্লেরোসিস। তো আমরা এটাকে নর্মালি হার্ট ব্লক বলি, বা আমরা বলি যে হার্টে ব্লক হয়েছে, হৃৎপিণ্ডে ব্লক হয়েছে, বাট কথাটা একদম ভুল। এটাকে আমরা হার্ট ব্লক বলি না, আমরা কিন্তু এই জিনিসটাকে হার্ট ব্লক বলে উচ্চারণ করি, বাট এটা হার্ট ব্লক না। হার্ট ব্লক মানে কি, এই অ্যাসি নোড থেকে এভি নোডে বা এভি নোড থেকে, মানে এই যে জাংশনাল টিস্যুগুলো রয়েছে তাদের মধ্যে যে উদ্দীপনার ঢেউ পরিবাহিত হয়, সেই উদ্দীপনার ঢেউ পরিবহনে যদি কোনো সমস্যা থাকে তখন আমরা তাকে কি বলি, তখন আমরা তাকে বলি হার্ট ব্লক। সো হার্ট ব্লক আমার 3 টাইপের আছে। আমরা বলি 1st ডিগ্রি হার্ট ব্লক, 2nd ডিগ্রি হার্ট ব্লক, 3rd ডিগ্রি হার্ট ব্লক। সো আমাদের 3 ডিগ্রির হার্ট ব্লক রয়েছে। তো তোমাদের জানা লাগবে না কোনটা কোন ডিগ্রি হার্ট ব্লক, সেটা তোমাদের জানার প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। তো এই যে আমাদের কোনো কারণে ধরো অ্যাসে নোড থেকে এভি নোড উদ্দীপনার ঢেউ পরিবাহিত হচ্ছে না, অ্যাসে নোড এভি নোড মাঝখানে এই উদ্দীপনার ঢেউ পরিবাহিত হচ্ছে না। এই যে অ্যাসে নোড এবং এভি নোডের মধ্যে যদি উদ্দীপনার ঢেউ পরিবাহিত না হয় তখন কি হবে, দেখো এই যে আমাদের অ্যাসে নোড এবং এভি নোড তাদের মধ্যে কোনো সংযোগ নেই। তার মানে কি, অ্যাসে নোড থেকে উদ্দীপনা এভি নোডে যাচ্ছে না। তো অ্যাসে নোড যখন যাবে না, তো না গেলে কি সমস্যা, অ্যাসে নোড তো নিজে নিজে কাজ করতে পারতেছে, তাই না। অ্যাসে নোড তো উদ্দীপ্ত হচ্ছে, অ্যাসে নোড যদি উদ্দীপ্ত হয় তাহলে কি হবে, অ্যাসে নোড আমাদের ধুম ধুম ধুম, অ্যাসে নোড উদ্দীপনার কারণে এই ধুম মুভির মতো আমাদের এই যে রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম সেটা সংকুচিত হবে, সংকুচিত হয়ে ব্লাডটা নিচে আসবে, ব্লাডটা নিচে এসে ভেন্ট্রিকল ফুল ব্লাড দিয়ে, কিন্তু ভেন্ট্রিকল ফুল হচ্ছে, কিন্তু এ তো এভি নোডকে উদ্দীপনা দিতে পারতেছে না। এভি নোডকে যদি উদ্দীপনা না দেয় তাহলে এভি নোড তো উদ্দীপ্ত হচ্ছে না, এভি নোড উদ্দীপ্ত না হলে বান্ডেল অফ হিজ উদ্দীপ্ত হচ্ছে না, বান্ডেল অফ হিজ উদ্দীপ্ত না হলে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ উদ্দীপ্ত হচ্ছে না, তার উদ্দীপ্ত না হলে পার্কিনসের ফাইবার উদ্দীপ্ত হবে না, পার্কিনসের ফাইবার উদ্দীপ্ত না হলে আমাদের ভেন্ট্রিকুলার মাসেলে উদ্দীপনার ঢেউ যাবে না, ভেন্ট্রিকুলার মাসেলে যদি উদ্দীপনার ঢেউ না যায় তাহলে আমাদের ভেন্ট্রিকল সংকুচিত হবে না, সহজ হিসাব। সো ভেন্ট্রিকল যদি সংকুচিত না হয় তাহলে রক্ত আসতেছে, কিন্তু ধুম করে রক্ত কি উপরে যেতে পারবে, যেতে পারবে না। আমাদের দেহ অঙ্গগুলোর মধ্যে কি রক্ত যাবে, রক্ত যাবে না। আমাদের দেহ অঙ্গের মধ্যে যদি রক্ত না যায় তাহলে তো এটা বিশাল একটা সমস্যা আমাদের জন্য। সো দ্যাটস ওয়াই তখন ধর অ্যাসে নোড থেকে এভি নোডে উদ্দীপনা আসতেছে না, মানে এভি নোডের অভ্যাস হচ্ছে কি, ও অ্যাসে নোডের উদ্দীপনায় সাড়া দিবে, ওর নিজেরও উদ্দীপনা তৈরি করার ক্ষমতা আছে, অ্যাসে নোডের আছে, এভি নোডের আছে, পার্কিনসের ফাইবারের আছে, বান্ডেল অফ হিজের আছে, সবার উদ্দীপনা তৈরির ক্ষমতা আছে, বাট ওর অভ্যাস হয়ে গেছে, ওর বদভ্যাস হয়ে গেছে, ও এভি নোডের কারণে উদ্দীপনা দেয়। সো এই যে ওই এভি নোডের কারণে উদ্দীপনা দেয়, এখন যদি কোনো কারণে অ্যাসে নোড থেকে এভি নোডে উদ্দীপনা না যায় তখন কি করবে, তখন কি ওর জীবন উদ্দীপ্ত হবে না, উদ্দীপ্ত হবে। সো এই অ্যাসে নোড থেকে এভি নোডে কোনো কারণে যদি উদ্দীপনা না যায়, সেই উদ্দীপনা না যাওয়ার কারণ হতে পারে যে অ্যাসে নোড থেকে এভি নোডে উদ্দীপনার যে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা অফ হয়ে গেছে, যেটাকে আমরা হার্ট ব্লক বলি। এমন হতে পারে যে আমাদের অ্যাসে নোড নষ্ট হয়ে গেছে, অ্যাসে নোড কাজ করছে না। এই অ্যাসে নোডের মধ্যে দেখো আমাদের এই প্রত্যেকটা অ্যাসে নোড বলো, এভি নোড বলো, এদের নিজেদেরও কিন্তু ব্লাড সাপ্লাই লাগে। এই অ্যাসে নোড, এভি নোড এগুলোও কিন্তু আমাদের মায়োজেনিক টিস্যু, এগুলো ব্লাড সাপ্লাই লাগবে না, মানে এগুলো তো মাসেল থেকেই তৈরি, স্পেশালাইজড মাসেল, ওদের নিজেদেরও ব্লাড সাপ্লাই লাগবে। কোনো কারণে অ্যাসে নোডের ব্লাড সাপ্লাই অফ হয়ে গেছে, অ্যাসে নোডের যে করোনারি ধমনির মাধ্যমে ব্লাড সাপ্লাই সে অফ, রক্ত নেই, রক্ত না আসলে কী হবে, এই জিনিসটা পচে যাবে না, নষ্ট হয়ে যাবে না, ডেথ হয়ে যাবে না এই টিস্যুটার। সো এই যে অ্যাসে নোড কাজ করতেছে না, তাহলে উদ্দীপনা তৈরি হবে না, তখন কি আমাদের হৃৎপিণ্ড চুপচাপ বসে থাকবে, আমরা কি মারা যাবো সাথে সাথে? না, আমাদের হৃৎপিণ্ডের নানা বাঁচার স্কেপ মেকানিজম আছে। সো অ্যাসে নোড থেকে এভি নোডে কোনো কারণে উদ্দীপনা না আসলে, বা আসে নেই, হতে পারে রাস্তা ব্লক বা অ্যাসে নোড নষ্ট হয়েছে, তখন এভি নোড নিজে নিজে উদ্দীপনা তৈরি করতে পারে। এই যে বিপদে পড়লে এভি নোড উদ্দীপনা তৈরি করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এভি নোডকে বলি সংরক্ষিত পেসমেকার বা রিজার্ভ পেসমেকার। দ্যাটস ওয়াই আমরা এভি নোডকে কি বলি, সংরক্ষিত পেসমেকার বা রিজার্ভ পেসমেকার। ক্লিয়ার? রিজার্ভ পেসমেকার কেন বলা হয়, ক্লিয়ার? এবারে তোমরা আমাকে কমেন্টে দুইটা প্রশ্নের উত্তর জানাও যে
এসএ নোডের উদ্দীপনার হার কত, এবি নোডের উদ্দীপনার হার কত? এসএ নোডের উদ্দীপনার হার কত, এবি নোডের উদ্দীপনার হার কত? আমাদের সাথে লিসান কি ক্লাস করে না? লিসানকে আমি কোনো ক্লাসে দেখি না কমেন্ট করতে, কিছু করতে। না না, আমি অসুস্থ না, আমি সুস্থ আছি। আমি সুস্থ, একটু ড্রাউজি লাগতেছে এটাই। এসএ নোডের উদ্দীপনা হার 70 to 80, এবি নোডের হচ্ছে 40 to 60। এখন তাহলে ঝামেলা কোন জায়গায়? ধরো এসএ নোড কাজ করতেছে, এবি নোড এসএ নোড থেকে এবি নোড উদ্দীপনা যাচ্ছে না, সো এসএ নোড নিজের মতো কাজ করছে, এবি নোড নিজের মতো কাজ করতেছে। তাহলে কি হবে? এসএ নোড সংকুচিত হয়ে প্রতি মিনিটে 70 থেকে 80 বার রক্ত নিচে পাঠাবে, কিন্তু এবি নোড তো নিজের মতো উদ্দীপ্ত হচ্ছে। এবি নোডে 40 থেকে 60, তার মানে এখানে একটা প্রেশার পাবে, এখানে এক ধরনের প্রেশার পাবে। তার মানে ব্লাড উপর থেকে নিচে আসবে, সব ব্লাড কিন্তু টাইমলি যেতে পারবে না। এখন তাহলে ধরো এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা যেতে পারতেছেন, উদ্দীপনার ঢেউ অফ, তাইলে আমাদের হৃদস্পন্দন কি স্বাভাবিক থাকবে? হৃদস্পন্দন স্বাভাবিক থাকবে না। হৃদস্পন্দনে আমাদের কিছুটা পরিবর্তন আসবে। আমরা যদি হাতের এই জায়গায় 3 ফিঙ্গার্স দিয়ে আমরা পালস মাপি, তো 3 ফিঙ্গার্স দিয়ে যদি আমরা পালস মাপা শুরু করি, মাপি তো এইভাবে, এই যে এইভাবে, আর একজন মানুষ একদিন আনমনকে না দেখাবেন, 3 ফিঙ্গার দিয়ে আমরা পালস মাপি। সো পালস যদি আমি মাপি, পালস মাপলে কি আমি পালস বেশি বা কম পাবো? এই যে বেশি কম পাবো, এটাকে বলি আমরা অ্যারিথমিয়া। এখন তোমরা তাহলে আমাকে বলো যে এসএ নোড থেকে, দেখি তো কার অ্যান্সারটা হয়। এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনার ঢেউ যাচ্ছে না, এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনার ঢেউ যাচ্ছে না। এই এসএ নোড থেকে এবি নোডে যদি উদ্দীপনার ঢেউ না যায়, তখন আমাদের হৃদস্পন্দন বাড়বে না কমবে? বাড়াকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া, কমলে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা যাচ্ছে না, এখন কি ট্যাকিকার্ডিয়া হবে না ব্র্যাডিকার্ডিয়া হবে? কমেন্টে জানো। ও মাবিয়া সঠিক অ্যান্সার দিচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া হবে। কারণ কি? এর স্পন্দন হার কম, 40 থেকে 60 এর স্পন্দন হার, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমাদের কি হবে? ব্র্যাডিকার্ডিয়া হবে। একদম সঠিক তোমরা, বিকজ এখানে স্পন্দন হার কম। এবং ব্র্যাডিকার্ডিয়া একটা ইমার্জেন্সি কন্ডিশন, ব্র্যাডিকার্ডিয়া হলে কিন্তু ঝামেলা। আর হচ্ছে যে কোনো কারণে এই এসএ নোড যদি আমাদের বেশি উদ্দীপ্ত হয়, তখন কিন্তু আমাদের এসএ নোডের উদ্দীপনার হার কোনো কারণে বেড়ে গেছে, 70 থেকে 80 জায়গায় 100 হয়ে গেছে। তো হ্যাঁ, আচ্ছা, আমরা ব্র্যাডিকার্ডিয়া পর্যন্ত পড়েছিলাম যে আমাদের ব্র্যাডিকার্ডিয়া হয়। এরপর দেখো যে আমাদের তো পড়ে ফেললাম। এখন হচ্ছে যে আমাদের এইটা ছিল এবি নোড। এবি নোডের পর আমাদের এখানে কিছু তন্তু রয়েছে। এই যে তন্তুগুলো, এগুলোকে বলি আমরা বান্ডেল। তন্তুগুলো গুচ্ছ আকারে থাকে, এগুলোকে আমরা বান্ডেল। এবং এই বান্ডেলটাকে আমরা বলি বান্ডেল অফ হিজ বলি। কি বলি? বান্ডেল অফ হিজ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি অলওয়েজ আস্ক করি, বা আমার পরীক্ষাগুলো দেখবো যে বান্ডেল অফ হিজটার অবস্থান কোথায়। এই যে আমাদের আন্তঃনিলয় পর্দা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টার রয়েছে, সেই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টারের মধ্যে আমাদের বান্ডেল অফ হিজ থাকে। তাহলে বান্ডেল অফ হিজের অবস্থান কোথায়? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টার মধ্যে। কোনো কারণে ধরো এসএ নোড নষ্ট হয়ে গেছে, এবি নোড নষ্ট হয়ে গেছে, এসএ নোডও কাজ করছে না, এবি নোডও কাজ করছে না, তখন আমাদের কোন নোড এসে কাজ করবে? তখন আমরা কিন্তু তখনও বেঁচে থাকবো, তখন আমাদের হৃদস্পন্দন হার কম হবে, তখন আমাদের এই বান্ডেল অফ হিজ থেকে স্পন্দন তৈরি হবে। সেই বান্ডেল অফ হিজ থেকে যে স্পন্দন হার, সেটা 30 to 40 বিটস পার মিনিট। তারপর এই বান্ডেল অফ হিজের পর আমাদের এই যে ভেন্ট্রিকুলার মাসেলগুলায় উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের কে থাকে? পারকিনজি ফাইবার, যার অবস্থান কোথায়? যার অবস্থান আমাদের ভেন্ট্রিকুলার মাসেলে। এবং এর স্পন্দন হার কিছু বই বলা আছে 36 বিটস পার মিনিট, বাট আমি মেডিকেলিও কোনো জিনিস এরকম একটা সিঙ্গেল বলতে রাজি না, আমি রেঞ্জে বলতে রাজি। তো এই জন্য আমি বলবো এটাকে 25 to 35 বিটস পার মিনিট, ঠিক আছে? তো আমাদের এই প্রতিটা তন্তুরই নিজের উদ্দীপ্ত হওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ, আবার তো বললাম যে, আচ্ছা আবার বলছি যে আমাদের এই যে আমাদের দুইটা
আমরা নোড বা জাংশনাল টিস্যু নিয়ে পড়েছি। এই দুইটা জাংশনাল টিস্যু ছাড়া আরও দুইটা জাংশনাল টিস্যু আছে। একটা হচ্ছে এই এভি নোড থেকে নিচের দিকে নামে, তাকে বলি আমরা বান্ডেল অফ হিস বলি, যে অনেকগুলো গুচ্ছ থাকে বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিসের অবস্থান ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা বা আন্তঃনিলয় পর্দার মধ্যে, বা এবং এর স্পন্দন হার কোনো কারণে অ্যাসে নোড এবং এভি নোড কাজ না করলে এর স্পন্দন হার কত 30 to 40 বিটস পার মিনিট। এছাড়া আমাদের রয়েছে পার্কিনসের তন্তু, যেগুলো এই বান্ডেল অফ হিস দুইটা ভাগে ভাগ হয়, রাইট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিস, লেফট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিস। এই রাইট অ্যান্ড লেফটের থেকে তন্তু বের হয়, এই তন্তুকে আমরা কি বলি, পার্কিনসের তন্তু বলি। ঠিক আছে, এই পার্কিনসের তন্তুটা থাকে আমাদের ভেন্ট্রিকুলার মাসেলে এবং এটার স্পন্দন হার 36 বিটস পার মিনিট। কোনো কারণে অ্যাসে নোড নষ্ট, এভি নোড নষ্ট, পার্কিনসের ফাইবারও নষ্ট, বান্ডেল অফ হিসও নষ্ট, তখন কিন্তু পার্কিনসের ফাইবার নিজে কাজ করতে পারবে। তো এই যে একে আমরা বলি এর স্পন্দন হার তখন অনেক কম হবে, 36 বিটস পার মিনিট বাজবে, তখন মানুষের সাথে বাঁচে না, তাও কিছুটা উদ্দীপ্ত হবে। ঠিক আছে, এখন হচ্ছে ওকে, এতটুকু দেখতে পেয়েছো? এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমরা নোটগুলা নিয়ে এতটুকু কথাবার্তা জানলাম। আচ্ছা, তন্ময়দেব প্রশ্ন করেছো, মানুষ মারা গেলে হৃদস্পন্দন বন্ধ হয় কিভাবে? দেখো তন্ময়, আমরা যখন মারা যাই, আমাদের মারা যাওয়াটা আসলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে আমাদের মস্তিষ্কের উপর ডিপেন্ড করে। সো আমরা মানুষ যখন মারা যায়, মানুষের প্রথম যে মানুষ মারা যাওয়ার কারণটা হচ্ছে আমাদের হার্ট। প্রথমত দেখো যে একটা মানুষ মারা যায়, আমরা বলি যে স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু বলতেও মেডিকেলের টার্মিনোলজিতে কিছু নেই, রোগ ছাড়া নর্মালি স্বাভাবিকভাবে কেউ মারা যাবে না। তার মারা যাওয়ার কারণ হচ্ছে তার দেহের কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়েছে। তো বেশিরভাগ মানুষ পৃথিবীতে মারা যায় হার্টের সমস্যার কারণে, হার্ট ব্লক হয়ে মারা যায়, হঠাৎ হৃদক্রিয়া অফ করে দেয়। হৃদক্রিয়া হঠাৎ অফ হতে পারে কিভাবে? ধরো তোমার একটা ধমনীতে একটা চর্বি জমে আছে, ধমনীতে এই যে চর্বি জমে আছে, এই চর্বি জমার কারণে হঠাৎ করে এই চর্বিটা জমাট বেঁধে পুরো ধমনী অফ হয়ে গেল। পুরো ধমনী অফ হয়ে গেলে আমাদের রক্ত সরবরাহ, করোনারি ধমনী অফ হয়ে গেছে, তার আমাদের কোষগুলোর মধ্যে রক্ত সরবরাহ হবে না। করোনারি ধমনীও কিন্তু আমাদের এই অ্যাসে নোড, এভি নোড এগুলোই উদ্দীপনা দেয়। সো করোনারি ধমনী বন্ধ হওয়ার কারণে ধরো অ্যাসে নোডে উদ্দীপনা দিত যে ধমনী, সেটাও অফ হয়ে গেছে, অ্যাসে নোড নষ্ট হয়ে গেছে, এভি নোড নষ্ট হয়ে গেছে। তখন আমাদের যখন সবগুলো নোড নষ্ট হয়ে যাবে বা একটা দুইটা নোড যখন নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের হৃদস্পন্দন বা উদ্দীপনাটা আর থাকবে না। উদ্দীপনা না থাকলে কী হবে? আমার পুরো বডিতে ব্লাড সাপ্লাই যাবে না। পুরো বডির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ব্রেন। ব্রেনে যখন ব্লাড সাপ্লাই যাবে না, আমাদের ব্রেন রক্ত না পেলে, অক্সিজেন না পেলে কোনো কাজ করতে পারে না। আমাদের ব্রেন কিন্তু অক্সিজেন ছাড়া কোনো কাজ করতে পারে না। আমাদের ব্রেনের মধ্যে কিন্তু অবাধ শোষণ হয় না। আমরা যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বলি, এটা আমাদের ব্রেনে হয় না, জাস্ট অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয়। সো এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস জাস্ট ব্রেনে কোনো এটিপি তৈরি হবে না, ব্রেন টিস্যুগুলো কোনো ব্লাড সাপ্লাই পাবে না, ব্রেন টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাবে, এবং ব্রেন ড্যামেজ হয়ে গেলে আলটিমেটলি আমরা মারা যাব। তো আমাদের দেহে প্রথমে আমাদের ডেথ হয়, সেলের ডেথ হয়, এরপর আমাদের ব্রেন, নর্মালি আমাদের ব্রেনের ডেথটা একটু কিছুক্ষণ পরে হয়। ঠিক আছে, সো ব্রেন ডেথ কখন হবে? ব্রেন ডেথ হবে যখন আমাদের এই যে ব্রেনে যখন নার্ভ সাপ্লাই যাবে না, আমাদের প্রতিটা নিউরন যখন তার যে ফায়ারিং ফাংশন আছে, আমাদের নিউরন ক্রমাগত ফায়ারিং করে, সেই ফায়ারিং ফাংশন যখন নিউরনের অফ হয়ে যাবে উদ্দীপনা, তখনই আমরা সেটাকে বলি ব্রেন ডেথ। তো আমরা অনেক সময় বলি না যে তার ব্রেনের 1% ফাংশনিং, তার তার ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই এত কম যাচ্ছে এখন যে ব্রেনের জাস্ট 1% টিস্যু, নিউরন টিস্যু কাজ করছে। সো আমাদের দেখা যায় ব্রেন ডেথটা পরে হয়, এই জন্য আমরা বলি ব্রেন ডেথ। তো দেখা যায় আমাদের নর্মালি সেলুলার ডেথ হয়, তারপর ব্রেন ডেথ হয়। সেলুলার ডেথ হয় যখন আমাদের এই হার্ট কাজ করা বন্ধ করে দেয়, হার্টের যে ব্লাড সাপ্লাই সেটা যেতে যেতে যখন পুরো আমাদের ব্রেইনের যত নিউরনাল অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো নিউরাল অ্যাক্টিভিটি যখন বন্ধ হয়ে যায়, তখন সেই জিনিসটাকে আমরা বলি ব্রেন ডেথ বলি। ঠিক আছে,
এখন হচ্ছে এই যে আমাদের হার্টের উদ্দীপনা, তোমরা কখনো চিন্তা করে দেখেছো এই যে এসএ নোড থেকে এভি নোড থেকে আমাদের এই যে বান্ডেল অফ হিজ, এই যে বান্ডেল অফ হিজ থেকে আমাদের পার্কিনসের তন্তু, এই যে আমাদের উদ্দীপনার ঢেউগুলা একটা আরেকটা জায়গা থেকে যে প্রবাহ হচ্ছে, এই এসএ নোড থেকে এভি নোডে উদ্দীপনার ঢেউটা কিভাবে আসছে? এই যে এভি নোড থেকে পার্কিনসের তন্তুতে হচ্ছে, আচ্ছা হার্ট ব্লক হলে রিং কিভাবে বসে? হার্ট ব্লকের ট্রিটমেন্ট রিং না, হার্ট ব্লকের ট্রিটমেন্টে আসছি, আমরা ভুল জানি। রিং ট্রিটমেন্ট হচ্ছে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের ট্রিটমেন্ট, ঠিক আছে? মানুষের হার্ট বন্ধ হওয়ার কতক্ষণ পর ব্রেন ডেথ হয়? আমরা এটা ভ্যারিয়েবল করে, আমরা 1 থেকে 2 মিনিট বলি যে ব্রেন ডেথ হতে টাইম লাগে যদি প্রপারলি হার্ট অফ হয়ে যায়, ফুল হার্ট অফ। তো এই যে এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডেল অফ হিজ থেকে পার্কিনসের তন্তু, এই যে উদ্দীপনার ঢেউটা ছড়িয়ে যাচ্ছে, ঢাকা টু টেকনাফ ছড়িয়ে যাচ্ছে, যে তেঁতুলিয়া থেকে টেকনাফ, এই যে ছড়িয়ে যাওয়ার কারণটা কি, কিভাবে ছড়িয়ে যাচ্ছে? ছড়িয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের এই যে ধরো আমাদের হার্ট মাসেল, এটা একটা হার্ট মাসেল, তার পাশে একটা হার্ট মাসেল, তার পাশে একটা হার্ট মাসেল, তার পাশে একটা হার্ট মাসেল, ধরো 4টা হার্ট মাসেল। এই হার্ট মাসেলগুলার প্রত্যেকটার মাঝখানে একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক বলি। আমরা কি বলি জিনিসটাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক জিনিসটা কি? ইন্টারক্যালেটেড ডিস্কটা হচ্ছে এমন একটা ডিস্ক বা চাকতির মতো একটা অংশ যা এরকম দাগান্বিত থাকে এবং যা পরপর 2টা কার্ডিয়াক মাসেলকে সংযুক্ত করে। পরপর 2টা কিসে সংযুক্ত করে? পরপর 2টা কার্ডিয়াক মাসেলকে সংযুক্ত করে। তাহলে হোয়াট ইজ ইন্টারক্যালেটেড ডিস্ক? ইন্টারক্যালেটেড ডিস্ক ইজ দ্য ইউনিক ফিচার অফ কার্ডিয়াক মাসেল which lies between the 2 cardiac muscle and কি করতেছে? 2টা কার্ডিয়াক মাসেল আমাদের সংযোগ রক্ষা করতেছে and fuse the two both cardiac muscle, 2টা কার্ডিয়াক মাসেলকে ফিউজ করতেছে। এবং আরো ভালো দিক হচ্ছে এরা কি করছে, এই যে 2টা কার্ডিয়াক মাসেল, এই কার্ডিয়াক মাসেলের মধ্যে একটা ছিদ্র ক্রিয়েট করতেছে। 2টা কার্ডিয়াক মাসেলের মধ্যে কি তৈরি করতেছে? একটা ছিদ্র। তো এই 2টা এদের মাঝখানে একটা ছিদ্র থাকে, যে ছিদ্র দ্বারা 2টা কার্ডিয়াক মাসেলের সংযোগ রক্ষা হয়, যে ছিদ্র দ্বারা 2টা কার্ডিয়াক মাসেলের কি রক্ষা হয়? সংযোগ রক্ষা হয়। এই সংযোগ রক্ষার ফলে কি হয়? ধরো এই জায়গায় একটা এই এসএ নোডের কারণে এই টিস্যুটা উদ্দীপ্ত হলো। এই টিস্যুটা উদ্দীপ্ত হলে এই উদ্দীপনার ঢেউ এই টিস্যু থেকে এই টিস্যুতে যাবে, এই টিস্যু থেকে এই টিস্যু, এই টিস্যু থেকে এই টিস্যু, এই টিস্যু থেকে এই টিস্যু, এবং যাওয়ার সময় তার আশেপাশে উদ্দীপনাটা ছড়িয়ে যাবে। তার মানে কি? তার মানে এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, এই ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার কারণে আমাদের হচ্ছে কি, এই যে উদ্দীপনার ঢেউ, সেই উদ্দীপনার ঢেউ এক টিস্যুতে আসলেই হবে, যে একটা টিস্যুতে উদ্দীপনার ঢেউ লাগলে সেই উদ্দীপনার ঢেউ সকল টিস্যুতে ছড়িয়ে যেতে পারে। তার মানে কি, এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোর কারণে পুরা আমাদের কার্ডিয়াক মাসেল যতগুলো আছে সবগুলো একটা টিস্যু হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? একটা টিস্যু হিসেবে কাজ করতেছে, কারণ সকল কার্ডিয়াক টিস্যুর মধ্যে এই ছিদ্র বিদ্যমান, তার মানে একটা টিস্যু হিসেবে কাজ করতেছে। তার মানে আমরা এই প্রত্যেকটা কার্ডিয়াক মাসেলের মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে। এই যে প্রত্যেকটা কার্ডিয়াক মাসেলের মধ্যে আমাদের কি আছে? একটা করে নিউক্লিয়াস আছে। প্রত্যেকটা কার্ডিয়াক মাসেলের মধ্যে একটা করে নিউক্লিয়াস আছে, মাল্টিপল নিউক্লিয়াস, মানে প্রত্যেকটার মধ্যে একটা নিউক্লিয়াস। বাট এই যে ছিদ্র, এই ছিদ্রের কারণে আমাদের কি হয়? পুরা কার্ডিয়াক যে মাসেলগুলো আছে, এই পুরা কার্ডিয়াক মাসেলটা আমাদের একটা কিসের মতো কাজ করছে? পুরা কার্ডিয়াক মাসেল একটা সেলের মতো কাজ করছে। ধরো 1 লাখ কার্ডিয়াক মাসেল acts like one cell because they have intercalated discs which fuse them together. Intercalated discs তাদেরকে একসাথে ফিউজ করে দিচ্ছে। এই যে ইন্টারক্যালেটেড ডিস্কের কারণে তারা একসাথে ফিউজ হয়ে যাচ্ছে, এবং ফিউজ হয়ে যাওয়ার কারণে তাদের এক জায়গায় উদ্দীপনা আসলে এই উদ্দীপনা ঢেউ খুব দ্রুত ছড়িয়ে যায় সব জায়গায়, এবং এরা প্রত্যেকে একটা কোষের মতো আচরণ করে। যে নর্মাল একটা কোষকে উদ্দীপ্ত করলে যে টাইম লাগে, এখন 1000টা কোষ উদ্দীপ্ত করলে সেম টাইমই লাগে। কারণ কি? কারণ তাদের মধ্যে এই উদ্দীপনা যাওয়ার জন্য একটা ছিদ্র রয়েছে। এই যে জিনিসটা, যে পুরো জিনিসটা একটা কোষের মতো কাজ করছে, এবং একটা কোষ যদি হিসাবে যদি আমি ধরি, তাহলে একটা কোষের মধ্যে বহু নিউক্লিয়াস আছে, তার মানে পুরো জিনিসটা একটা সিঙ্গেল সেলের মতো কাজ করছে, এবং দিস সিঙ্গেল সেল কন্টেইনস মাল্টিপল নিউক্লিয়াস। যদিও প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা কোষের মধ্যে নিউক্লিয়াস, বাট দ্য হোল
the whole myocardium acts as a single cell and they have multiple nucleus. এই যে ক্যারেক্টারিস্টিক, এই ক্যারেক্টারিস্টিকটাকে বলি আমরা সিনসাইট্রিয়াম। এই ক্যারেক্টারিস্টিকটাকে আমরা কি বলি? সিনসাইট্রিয়াম। তোমাদের পরীক্ষার মধ্যে দেওয়া হয় যে কার্ডিয়াক মাসেলের একটা বিশেষ বৈশিষ্ট্য, তারা সিনসাইসিয়াম গঠন করে বা সিনসাইট্রিয়াম গঠন করে। তাই সিনসাইট্রিয়াম জিনিসটা কি? সিনসাইট্রিয়াম জিনিসটা হচ্ছে যে একটা সিঙ্গেল সেল উইথ মাল্টিপল নিউক্লিয়াসকে আমরা বলি সিনসাইট্রিয়াম। তো এখানে কি হচ্ছে, এখানে আমাদের এই যে কোষগুলো আছে, এই কোষগুলো একটা সিঙ্গেল সেলের মতো আচরণ করছে। কেন? ওয়াই দে অ্যাক্ট এজ এ সিঙ্গেল সেল? বিকজ দে হ্যাভ এ গ্যাপ বিটুইন ইচ সেল। হু প্রোভাইড দিস গ্যাপ? দ্য ইন্টারক্যালেটেড ডিস্ক প্রোভাইড দিস গ্যাপ। ঠিক আছে, ক্লিয়ার? কি রে, এখানে কেউ কমেন্ট করতেছে না কেন? কমেন্ট না করলে তো ভয় লাগে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এই যে হার্টের মাসেলগুলো আছে, আমাদের প্রত্যেকটা হার্ট মাসেল একে অপরের সাথে একটা ডিস্ক দ্বারা যুক্ত। এই ডিস্কটাকে আমরা কি বলি? ইন্টারক্যালেটেড। ওয়াই ইন্টারক্যালেটেড বলি? যে এটার মধ্যে দাগান্বিত আছে এবং দুইটা মাসেলের মাঝে আছে। যেহেতু দুইটা মাসেলের মাঝে আছে ইন্টার, দাগান্বিত মানে ক্যালেশন, এবং ডিস্কের মতো দেখতে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক করে কি? এই দুইটা মাসেলের মাঝখানে একটা গ্যাপ জাংশন ক্রিয়েট করে। এই যে জায়গাটা, এটাকে বলি আমরা গ্যাপ জাংশন। সেই গ্যাপ থাকে, এই গ্যাপ থাকার কারণে কি হয়, একটা মাসেলকে যখন আমরা উদ্দীপ্ত করব, সেই উদ্দীপনার ঢেউটা সাই করে সবগুলো মাসেলের মধ্যে ছড়িয়েছে। তো নর্মালি আমাদের একটা মাসেলের ফাংশন যা, এখানে 1 লাখ মাসেল থাকলেও সেম ফাংশন করতে পারছে। কেন? তাদের মাঝখানে গ্যাপ আছে। এই যে গ্যাপ থাকার কারণে পুরো জিনিসটাকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছে, পুরোটাকে একটা সিঙ্গেল সেল মনে হয়। তো আমাদের এই পুরো হৃদকোষগুলো একটা সিঙ্গেল সেলের মতো আচরণ করে। দে অ্যাক্ট এজ এ সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেলের মতো কাজ করে। এবং কি, যদি আমরা সিঙ্গেল সেল ধরি যে 1 লাখ বা 10,000 সেল আছে একসাথে, আমরা এটাকে একটা সিঙ্গেল সেল বলতেছি। তাই 10,000 সেলের মধ্যে 10,000 মায়োকার্ডিয়াল সেলের মধ্যে কয় হাজার নিউক্লিয়াস থাকবে? প্রত্যেকটা মায়োকার্ডিয়াল সেলে আমরা জানি একটা নিউক্লিয়াস থাকে, তাই 10,000 নিউক্লিয়াস থাকতে। তার মানে ওয়ান সিঙ্গেল সেল কন্টেইন মাল্টিপল নিউক্লিয়াস। এই যে একটা সেল অনেকগুলো নিউক্লিয়াস, একে আমরা বলি সিনসাইট্রিয়াম বলি। তো আমরা এই যে সিনসাইট্রিয়াম টার্মটা আসছে আদি কোষ থেকে, বা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তাদের মধ্যে আমরা কিছু ছত্রাকের মধ্যে সিনসাইট্রিয়াম টার্মিনোলজিটা দেখতে পাই। তো দেখা যায় কি, আমরা সিনসাইট্রিয়াম জিনিসটা আমরা কার্ডিয়াক মাসেলের ভেতরে দেখতে পাই। এই জন্য আমরা কি বলি? একে সিনসাইট্রিয়াম বলি। ঠিক আছে, এবার বুঝতে পারছো? যারা আরেকবার বলতেছিল, সার্কোলেমা কি? সার্কোলেমা হচ্ছে মেহেদি হাসান। আজকে মরা ক্লাস হচ্ছে। ক্লাসে কি প্রত্যেকদিন নাচা লাগবে রে মেহেদি? যে ক্লাসে প্রত্যেকদিন ভালো লাগবে? কোনোদিন মরা ক্লাস হবে, কোনোদিন জেতা ক্লাস হবে। সব দিন তো আর হচ্ছে যে সব রকম হবে না ক্লাস, তাই না? সার্কোলেমা কি? সার্কোলেমা হচ্ছে আমাদের এই যে সার্কোলেমাটা ভালো বুঝতে পারবে যখন আমরা সপ্তম অধ্যায় পড়বো না। সপ্তম অধ্যায় পড়লে আমরা এ ব্যান্ড, জেড ব্যান্ড, আই ব্যান্ড, ওইরকম ব্যান্ড পড়বো। ওই ব্যান্ড পড়লে আমরা সার্কোলেমা বুঝতে পারবো। ঠিক আছে, তো সার্কোলেমাটা এখন বোঝাবো না। সার্কোলেমাটা এখন বুঝলে এটা টাফ হয়ে যাবে। আমরা যখন মাসেল পড়বো, মাসেল পড়তে গেলে আমরা সার্কোলেমা পড়বো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এটা গেল আমাদের হচ্ছে যে একটা কথা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরো কোনো কারণে আমাদের এসএ নোড থেকে এভি নোডে উদ্দীপনা যেতে সমস্যা হচ্ছে, এভি নোড থেকে আমাদের যে ধরো তোমার বান্ডেল অফ হিজে উদ্দীপনা যেতে সমস্যা হচ্ছে। এই যে আমাদের উদ্দীপনা বা সিগন্যালের পাথওয়েতে যদি কোনো সমস্যা হয়, তখন আমরা এই রোগটাকে কি বলি? আমরা এটাকে বলি হার্ট ব্লক বলি। আমরা এটাকে কি বলি? হার্ট ব্লক। সো আমাদের এই ধরো এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে আমাদের বান্ডেল অফ হিজ থেকে আমাদের পার্কিনসের ফাইবার, এদের মধ্যে উদ্দীপনার ঢেউ প্রবাহে সমস্যা। ঠিক আছে, উদ্দীপনা প্রবাহে সমস্যা, এই উদ্দীপনা প্রবাহের সমস্যা হচ্ছে। এই সমস্যাকে আমরা কি বলি? হার্ট ব্লক বলি। হার্ট ব্লক। এখন হার্ট ব্লক তো হচ্ছে তোমার ভেতরে, তুমি এখন বাইরে থেকে কিভাবে বুঝবা? হার্ট ব্লক হলে সেটা সাইন কি হবে? যে হার্ট ব্লকের
সাইন বা লক্ষণ কি হবে, যে কিভাবে তুমি বুঝতে পারবা যে তোমার হার্ট ব্লক হয়েছে, যে হার্ট ব্লক থাকতে পারে। এই হার্ট ব্লকের সাইন হচ্ছে আমাদের অ্যারিথমিয়া। হার্ট ব্লকের সাইন কি? অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া মানে অস্বাভাবিক হৃদস্পন্দন। হার্ট ব্লকের সাইন কি? অস্বাভাবিক হৃদস্পন্দন। এখন অস্বাভাবিক হৃদস্পন্দনটা আমাদের মেইনলি অ্যারিথমিয়ার মধ্যে কোনটা মেইনলি হচ্ছে, যে অ্যারিথমিয়া তো আমরা জানি যে দুইটা আছে, যে ট্যাকি আর একটা হচ্ছে ব্র্যাডি। ট্যাকি মানে বেশি আর ব্র্যাডি মানে কম। সো ব্র্যাডিকার্ডিয়াটা আমাদের হার্ট ব্লকের জন্য বেশি স্পেসিফিক, যে হার্ট ব্লক হলে আমরা এই ব্র্যাডিকার্ডিয়াটা বেশি দেখতে পাই। সো যদি আমাদের ব্র্যাডিকার্ডিয়া থাকে বা আমাদের হচ্ছে হৃদস্পন্দন কমে যায়, হৃদস্পন্দন কমে গেলে আমরা সেটা ট্রিটমেন্ট হিসেবে কি করতে পারি, যে ট্রিটমেন্ট হিসেবে আমরা কিছু ড্রাগ প্রেসক্রাইব করতে পারি, যে আমাদের কিছু ড্রাগ দিয়ে আমরা হৃদস্পন্দন বাড়ানোর চেষ্টা করি, যে কিছু ওষুধকে কিন্তু ড্রাগ বলে, তোমরা আবার নেশা জাতীয় ড্রাগ বুঝো না, ঠিক আছে? তো আমরা এখানে কিছু ওষুধ ব্যবহার করি। সো ওষুধ ব্যবহার করে আমরা হৃদস্পন্দন বাড়ানোর চেষ্টা করি। যদি সেখানেও না বাড়ে তখন আমরা এটা বাড়ানোর জন্য কি করি, কোথায় সমস্যা আমাদের, এই যে হৃদস্পন্দন তৈরি করে যারা তাদের মধ্যে প্রবলেম, দ্যাটস ওয়াই আমরা কি করি, তখন আমরা পেস মেকার বসাই। যে কোনো কারণে যদি আমাদের হার্ট ব্লক হয় বা আমাদের হচ্ছে হৃদস্পন্দন হারে সমস্যা হয়, তখন আমরা কি বসাতে পারি, আমরা পেস মেকার বসাতে পারি বা পেস মেকার বসাই। সো আমাদের এই অ্যাসেনোড যে আছে এটা আমাদের প্রাকৃতিক পেস মেকার। আমরা বাইরে থেকে যেটা বসাই সেটাকে আমরা বলি কৃত্রিম পেস মেকার। কি বলি আমরা? কৃত্রিম পেসমেকার বলি। সো আমরা যদি কোনো কারণে আমাদের ব্র্যাডিকার্ডিয়া থাকে এবং আমরা দেখছি যে সেই পেশেন্টকে ড্রাগ দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারছি না, সো ড্রাগ ট্রিটমেন্ট যখন আমাদের পসিবল না, তখন আমরা সেই পেশেন্টের ক্ষেত্রে বাঁচানোর জন্য পেসমেকার বসাই। ঠিক আছে? হাসতে হবে। আচ্ছা, হাসলাম, খুশি? এখন ভেতর থেকে হাসি আসতেছে না, আমি জোর করে হাসবো, জোর করে হাসলে তোমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। আচ্ছা, তো আসলে এখন আমরা একটু পেসমেকার নিয়ে পড়ালেখা করি, যে আমরা কীভাবে পেসমেকার বসাই বা পেসমেকারটা আসলে আমাদের কতটুকু প্রয়োজন। তো আমরা আজকে পড়ব হচ্ছে পেসমেকার, পেসমেকার ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন মানে হচ্ছে আমরা আমাদের বাইরে থেকে যখন কোনো কিছু আমাদের দেহের ভেতরে প্রবেশ করাই, সেই জিনিসটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন। আমরা কি বলি? ইমপ্ল্যান্টেশন বলি। সো আমরা পেসমেকার ইমপ্ল্যান্টেশন করব। সো পেসমেকার দেখতে কেমন সেটা আমরা প্রথমে দেখি। তো পেসমেকার এরকম একটা ঢাকনাযুক্ত যন্ত্র থাকে, এরকম একটা ঢাকনাযুক্ত যন্ত্র থেকে এরকম কিছু তার বের হয়। সো এটা ভেতরে হচ্ছে যে আমাদের মেশিনটা থাকে, পেসমেকারের যে মেশিন, এবং এই মেশিন থেকে আমাদের কি থাকে, এখান থেকে তার বের হয়। এই তারগুলোকে আমরা লিড বলি। কি বলি? আমরা তারগুলোকে বলি লিড বলি, যে আমরা এই তারগুলোকে যে জায়গায় দরকার সে জায়গায় প্রতিস্থাপন করতে পারি। তো এই যে পেসমেকার মেশিন রয়েছে, এই পেসমেকার মেশিনের ভেতর কিছু জিনিস থাকে। ঠিক আছে? তো এই পেসমেকার মেশিনের ভেতর আমাদের কি কি থাকে সেটা আমাদের একটু জানা দরকার। তো আমরা একটু জানার চেষ্টা করি যে হ্যাঁ, আজীবন আমরা ভুলই জানলাম, তাই না? হার্ট ব্লকে আমরা জানলাম যে রিং পড়ে, এটাকে হার্ট ব্লক বলে না, এটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। ঠিক আছে? তো এটা আমাদের একটা ভুল নলেজ। আমরা যে বলি হার্ট ব্লক আসলে কিছু না। হার্ট ব্লক বলতে আসলে বুঝাই এই হৃদস্পন্দনটা যখন যায় না তখন আমরা হার্ট ব্লক বলি। আমরা বলি হার্ট ব্লক হলে, যেটা বলি যে রিং পরাই আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস হলে, রিং আমরা হার্ট ব্লকে পরাই না। সো এই জিনিসটা আমরা ভুল জেনেছি। ঠিক আছে? সো এই মেশিনের ভেতর আমাদের কি থাকে? এই মেশিনের ভেতর একটা ব্যাটারি থাকে। এই মেশিনের ভেতর একটা কি থাকে? ব্যাটারি। কি ব্যাটারি? লিথিয়াম ব্যাটারি থাকে। আমাদের এই মেশিনের ভেতর কি থাকে? লিথিয়াম ব্যাটারি। এখানে একটা কম্পিউটারাইজড জেনারেটর থাকে, কম্পিউটারাইজড জেনারেটর। ঠিক আছে? কম্পিউটারাইজ এই জেনারেটর যেটা থাকে, এটা হচ্ছে আমাদের উদ্দীপনা তৈরি করে। এই জেনারেটর বলতে হচ্ছে আমাদের যে আমরা বাসা বাড়িতে যে জেনারেটর ব্যবহার করি সেই জেনারেটরকে বোঝানো হচ্ছে না। এই জেনারেটর মানে হচ্ছে উদ্দীপনা তৈরিকারী। এই জেনারেটর মানে কি? এই জেনারেটর মানে হচ্ছে উদ্দীপনা তৈরিকারী। সো আমাদের হচ্ছে যে এই যে পেসমেকার রয়েছে, এই পেসমেকারের মধ্যে একটা লিথিয়াম ব্যাটারি থাকে এবং হচ্ছে এখানে কম্পিউটারাইজ জেনারেটর থাকে। এই জেনারেটরটাকে আমরা বলি উদ্দীপনা তৈরিকারী। তো পেসমেকারের মধ্যে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করি সেটাকে কি ব্যাটারি বলে? লিথিয়াম ব্যাটারি। ঠিক আছে? এবং এখানে যে আমাদের কম্পিউটারাইজড
জেনারেটর ব্যবহার করি, কম্পিউটার জেনারেটর উদ্দীপনা তৈরি করি। একটা প্রোগ্রাম কোড দেওয়া থাকে যেভাবে আমরা চাই যে হৃদস্পন্দন হার 70 to 80 বিট পার মিনিট আমাদের কন্টিনিউ করুক। তো এই যে উদ্দীপনাটা আমি কন্টিনিউ করাতে চাই, কন্টিনিউ করানোর জন্য আমি পেসমেকার বসাবো। এখন পেসমেকার কয় প্রকার হতে পারে? এই পেসমেকারের টাইপ হচ্ছে আমাদের যে আমরা লিডের উপর ভিত্তি করে আমরা পেসমেকারকে কয়েক ভাগে ভাগ করতে পারি। যদি আমার লিড একটা থাকে তখন তাকে আমরা বলি এক প্রকোষ্ঠী পেসমেকার। এক প্রকোষ্ঠী, এই জায়গাটা আমরা মুছে ফেলি। লিড যদি একটা হয় তখন আমরা তাকে কি পেসমেকার বলি? না ইঁদুরের মতো দেখতে না, এটা আমি নিজের মতো ছবি আঁকছি। লিড যদি একটা হয় তাহলে আমরা তাকে বলি এক প্রকোষ্ঠী পেসমেকার। এবং এই লিডটাকে স্থাপন করা হয় তোমার কোথায়? এই লিডটাকে স্থাপন করি আমরা, ধরো অ্যাসেনোডে যা সমস্যা, তাহলে এই যে লিডটা, ধরো আমাদের অ্যাসেনোডে সমস্যা হলে এখানে আমি একটা পেসমেকার বসাবো, বসায় এই তারটাই সুপিরিয়র ভেনা কাভার মাঝখান দিয়ে এনে অ্যাসেনোডে লাগাই দিব। তাহলে কি অ্যাসেনোডে উদ্দীপনা ক্রিয়েট হচ্ছিল না বা কম হচ্ছিল কোনো কারণে, এখন কি অ্যাসেনোড ধুপধুপ 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 উদ্দীপনা ক্রিয়েট হবে। তার মানে এই এক প্রকোষ্ঠী পেসমেকার আমাদের একটা তার থাকে, এবং এক প্রকোষ্ঠী পেসমেকারটা আমরা মেইনলি ডান অ্যাট্রিয়ামে বসে। এক প্রকোষ্ঠী পেসমেকার আমরা কোন অ্যাট্রিয়ামে বসে? এক প্রকোষ্ঠ পেসমেকার আমরা ডান, আচ্ছা আমরা এভাবে লিখি, রাইট অ্যাট্রিয়ামে বসে আমরা এক প্রকোষ্ঠী পেসমেকারটা, ঠিক আছে। তারপর আমাদের দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার। দ্বিপ্রকোষ্ঠী পেসমেকারের ক্ষেত্রে আমাদের দ্বিপ্রকোষ্ঠী পেসমেকারের লিড কয়টা থাকে? দুইটা থাকে। তো লিড দুইটা থাকলে আমরা একটা রাইট অ্যাট্রিয়ামে বসাই, একটা আমরা রাইট ভেন্ট্রিকলে বসাই, ঠিক আছে। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এই দুইটা জায়গায় বসাই। একবার সরাসরি অ্যাসেনোডে মানে আমরা এই জায়গায় সরাসরি বসাতে পারি না, যেহেতু এখানে কোনো ধমনী প্রবাহটা সেভাবে নাই, সো সরাসরি এখানে বসাতে পারি না। আমরা কি করি? এই রাইট অ্যাট্রিয়ামে বসাই। এই রাইট অ্যাট্রিয়ামে বসাইলে কি হয়? এই পার্কিনসের ফাইবারগুলো উদ্দীপ্ত হয়, এবং এই পার্কিনসি ফাইবার এবং রাইট অ্যান্ড লেফট বান্ডেল অফ হিস যখন উদ্দীপ্ত হয় তখন এই জায়গার জিনিসগুলো আমাদের উদ্দীপ্ত হবে। সো আমরা কিন্তু সরাসরি এটাকে অ্যাসেনোডে বসাইতে পারলেও বা অ্যাসেনোডে যদি না বসাইতে পারি, আমরা কি করি? এই ভেন্ট্রিকলে অ্যাট্রিয়ামে বসে অ্যাট্রিয়াল মাসেলগুলো উদ্দীপ্ত। কারণ এমন একটা ঘটনা ঘটলো, ধরো আমাদের অ্যাসেনোডের টিস্যুটাই ড্যামেজ, অ্যাসেনোডের আমার টিস্যুই ড্যামেজ, অ্যাসেনোডের টিস্যু নষ্ট হয়ে গেছে, অ্যাসেনোডের টিস্যু কাজ করতেছে না। অ্যাসেনোডের টিস্যু যদি কাজ না করে, আমি বাইরে থেকে উদ্দীপনা দিলেও এ কাজ করবে? ও ড্যামেজ। ও ধরো যে আমাদের ব্লাড সাপ্লাই এখানে না হইতে হইতে এই টিস্যু ড্যামেজ হয়ে এখানে ক্যালসিয়াম জমে গেছে, বেশ শেষ ও। এখন যদি তাহলে ওকে দিলে কাজ হবে, তখন কি হতে হবে? আমরা অ্যাট্রিয়ামে রাখবো, কারণ কি অ্যাট্রিয়াম রাখলে একটা অ্যাট্রিয়ামকে যদি আমি উদ্দীপ্ত করতে পারি, আমরা কি পড়ছি? আমাদের হার্ট মাসেলগুলো কিসের মতো কাজ করে? হার্ট মাসেল একটা সিনসাইট্রিয়ামের মতো কাজ করে। মানে একটা মাসেল উদ্দীপ্ত হলে পরগুলো উদ্দীপ্ত হতে থাকবে। তাহলে অ্যাট্রিয়ামের একটা অ্যাট্রিয়ামকে যদি আমি উদ্দীপ্ত করতে পারি, পরবর্তী অ্যাট্রিয়ামগুলো উদ্দীপ্ত হয়ে যাবে না? তো দ্যাটস ওয়াই যদি আমাদের কোনো কারণে অ্যাসেনোড কাজ না করে, তখন কিন্তু আমরা অ্যাট্রিয়ামের ভেতর দিয়ে দিই। ঠিক তেমনি এখানে আমরা এই নোটটা বা লিডটাকে কোথায় দিই? ভেন্ট্রিকলের মধ্যে দিই। ভেন্ট্রিকলে দিলে ভেন্ট্রিকল উদ্দীপ্ত হতে থাকবে, ঠিক আছে। সো আমাদের এই দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার আমরা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে দিই। আর আরেকটা পেসমেকার আছে, সেটাকে আমরা বলি ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার, যেখানে তিনটা লিড থাকে। ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার আমরা কোথায় দিই? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। সো এখন কথা হইতে পারে, ভাইয়া অ্যাট্রিয়ামে এখানে আমরা যে ত্রিপ্রকোষ্ঠীর ক্ষেত্রে আমরা একটা অ্যাট্রিয়ামে দিলাম কিন্তু দুইটা ভেন্ট্রিকলে দিলাম, তো কেন আমরা আরেকটা অ্যাট্রিয়ামে তাহলে কি চার প্রকোষ্ঠী পেসমেকার আছে? না, চার প্রকোষ্ঠী পেসমেকার নেই, পেসমেকার তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। কারণ কি? কারণ একটা অ্যাট্রিয়ামকে উদ্দীপ্ত করলে এই অ্যাট্রিয়ামের যে উদ্দীপনা তৈরি হয়, সে অ্যাট্রিয়াম হয়ে এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল যে সেপ্টা আছে, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা, যে আমাদের এই ধরো দুইটা অ্যাট্রিয়াম, এটা একটা অ্যাট্রিয়াম, এর মাঝখানে এই, তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা আমাদের লেফট অ্যাট্রিয়াম। তো রাইট অ্যাট্রিয়ামে উদ্দীপনা তৈরি হলে এই উদ্দীপনার ঢেউ রাইট অ্যাট্রিয়াম থেকে এই ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা হয়ে লেফট অ্যাট্রিয়ামে যেতে পারে। সো দেখা যায় রাইট অ্যাট্রিয়ামকে উদ্দীপ্ত করলেই হবে, লেফট অ্যাট্রিয়ামও অটোমেটিক উদ্দীপ্ত হয়ে যাবে। কিন্তু ভেন্ট্রিকলের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, ভেন্ট্রিকলের ক্ষেত্রে হয় কি, এই রাইট ভেন্ট্রিকলকে তুমি উদ্দীপ্ত করলা, উদ্দীপ্ত করার পর সেই ইন্টার ভেন্ট্রিকুলার মাসেলকে উদ্দীপ্ত করবে, বাট এই উদ্দীপনা কিন্তু লেফট ভেন্ট্রিকলে আমাদের যেতে পারবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের যদি হার্টের অবস্থা বেশি খারাপ থাকে, তখন আমাদের লেফট ভেন্ট্রিকলেও কি লাগাইতে হবে? লেফট ভেন্ট্রিকলেও আমাদের এই পেসমেকার লাগাতে হবে। সো আমাদের পেসমেকার তাহলে কয় প্রকার?
তিন প্রকার। সো অ্যাট্রিয়াম থেকে উদ্দীপনা, রাইট অ্যাট্রিয়াম থেকে উদ্দীপনা লেফট অ্যাট্রিয়ামে যেতে পারে। সো রাইট ভেন্ট্রিকল থেকে উদ্দীপনা কিন্তু লেফট ভেন্ট্রিকলে যেতে পারে না। দ্যাটস ওয়াই তীব্রকুষ্ঠী পেসমেকার ব্যবহার করি। এটা পেসমেকার, এই পেসমেকারটা আমরা ব্যবহার করি একদমই ইল পেশেন্ট, যে একদমই মারা যাওয়ার সিচুয়েশন, অবস্থা খুবই খারাপ, কিন্তু তার ফ্যামিলির টাকা পয়সা অনেক বেশি আছে এবং তার ফ্যামিলি অনেক জোর জবরদস্তি করতেছে তাকে এই তীব্রকুষ্ঠী পেসমেকার লাগানোর জন্য, তখন আমরা তীব্রকুষ্ঠী পেসমেকার লাগাই। এখন নর্মাল একটা মানুষ, তার হঠাৎ করে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, তার কিছু সমস্যা দেখা যাচ্ছে, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কোন পেসমেকার ব্যবহার করব, এক প্রকোষ্ঠী না দ্বি প্রকোষ্ঠ? তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানো। আচ্ছা আচ্ছা হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হইলেই শুনি রিং লাগায়। আচ্ছা ওই জিনিসগুলো আমরা আসবো, হার্ট অ্যাটাক, হার্ট ব্লকে কি বসে। আচ্ছা মাবিয়া প্রশ্ন করছে যে ভাইয়া পেসমেকার যে বসাবে হার্টে, না রে মাবিয়া পেসমেকার হার্টে বসায় না, পেসমেকার বসায় ক্ল্যাভিকলের নিচে। পেসমেকার কোথায় বসায়? পেসমেকার বসায় হচ্ছে ক্ল্যাভিকলের নিচে। পেসমেকার ক্ল্যাভিকলের নিচে বসায় এবং হচ্ছে যে আমাদের এই ক্ল্যাভিকলের নিচে বসে, তো সো ব্রাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর নর্মালি খুব প্রোটেকশনওয়ালাই বসে, ক্ল্যাভিকলের নিচে বসে, তো ব্রাস্ট হলে কী হবে, তোমার ক্ল্যাভিকল আর এই জায়গায় মাসেল টাসেল পুড়ে যাবে। হার্টে বসে না, হার্টে তাকটা নিয়ে যায়। জিহান ক্লাস করছে, তারা আম্মু, ভাবি, খালাতো বোন, মামাতো বোন, ছোট ভাই সব তাকে আছে, তারাও একটু শিখতেছে, সমস্যা কি? এই নলেজ তো সবার জন্য দরকার। আচ্ছা আমি ফ্রি নাই মেহেদি, এক প্রকোষ্ঠী বলছো তোমরা বেশিরভাগ মানুষ, যে এক প্রকোষ্ঠী পেসমেকার ব্যবহৃত হয়। ওকে, আমরা আসি যে কোন পেসমেকার আসলে ব্যবহৃত হয় বেশি। তো নর্মালি আমরা একটা পেশেন্টের ক্ষেত্রে যখন পেসমেকার বসাই, সো পেসমেকার বসানো একটা ব্যয়বহুল ব্যাপার, টাকা পয়সা খরচ হয় পেসমেকারের ক্ষেত্রে। সো দ্যাটস ওয়াই আমরা পেসমেকার বসাবো যখন, তখন আমাদের একটু চিন্তা ভাবনা করে পেসমেকার বসাতে হয়। তো এবং এটা ওয়ান টাইম একটা করে নিলাম, এতেই ভালো, কারণ হচ্ছে যে বারবার পেসমেকার বসানো একটা ঝামেলার ব্যাপার, এবং একবার পেসমেকার বসালে সেটা 5 থেকে 10 বছর স্থায়িত্বকাল থাকে। তো নর্মালি পেশেন্ট 5 থেকে 10 বছর বেশি বাঁচেও না। তো পেসমেকার হার্টের যাদের সমস্যা আছে, যদি বাঁচে আমরা সেকেন্ড টাইম আবার পেসমেকার বসাবো। ঠিক আছে, তো নর্মালি আমরা দ্বিপ্রকোষ্ঠী পেসমেকারটা বসাই, প্রেফার করি, কারণ দেখা যায় যে পেশেন্টের এসএ নোডে কোনো কারণে সমস্যার কারণে এখানে উদ্দীপনা ক্রিয়েট হচ্ছে না, তার কিছুদিন পর এই এভি নোডেও ঝামেলা হবে, এভি নোডে উদ্দীপনা তৈরি হবে না। সো দ্যাটস ওয়াই আমরা কি করি, আমরা সেফ থাকার জন্য এই একটা পেসমেকার বসাই, এই ধরো পেসমেকার, এই পেসমেকার থেকে একটা তার এনে এই অ্যাট্রিয়ামে দেই, আরেকটা তার এই ভেন্ট্রিকলে দেই। সো আমাদের একটা তার অ্যাট্রিয়ামে দেই, একটা তার ভেন্ট্রিকলে দেই। আচ্ছা এখন তোমাদের একটা প্রশ্ন জাগলো না, যে লিড মানে তারের উপর ভিত্তি করে ভাগ করছি, তাহলে এক তার বিশিষ্ট পেসমেকার, দুই তার বিশিষ্ট পেসমেকার বললেই তো পারতাম। আমরা কেন এক প্রকোষ্ঠী দ্বিপ্রকোষ্ঠী টার্মিনোলজিটা ব্যবহার করেছি? কারণ এটা কোন প্রকোষ্ঠে যায়, এটা আমাদের ডান প্রকোষ্ঠ, ডান অলিন্দের প্রকোষ্ঠ, বাম অলিন্দের প্রকোষ্ঠে আছে। দ্যাটস ওয়াই আমরা এক প্রকোষ্ঠী দ্বিপ্রকোষ্ঠী টার্মটা ইউজ করছি। ঠিক আছে, তো তাহলে হচ্ছে কি আমরা কোনটা ইউজ করি, যে দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার ইউজ করি। তো এখন পেসমেকার আমরা যে বসাই, এই যে ধরো পেসমেকার স্থাপন আমরা দুইভাবে করতে পারি, একটাকে বলি অস্থায়ী আর একটাকে বলি স্থায়ী। তো পেসমেকার স্থাপন, তো পেসমেকার স্থাপন আমরা করতে পারি দুইভাবে, একটাকে বলি আমরা অস্থায়ী পেসমেকার স্থাপন, আর একটাকে আমরা বলি স্থায়ী পেসমেকার স্থাপন। অস্থায়ীটা ধরো একটা পেশেন্ট হঠাৎ করে খুব খারাপ সিচুয়েশন হয়ে গেল, তাকে আমার ইনস্ট্যান্ট বাঁচানো লাগবে, পেসমেকার বসানোটা একটা 4 থেকে 5 ঘন্টার প্রসিডিউর, ইনস্ট্যান্ট আমার সেই পেশেন্টকে বাঁচাতে হবে। তখন আমি কি করি, তার শিরার মধ্যে একটা ফুটা করে, হাতের শিরা বা পায়ের শিরা একটা ফুটা করে একটা নল ঢুকায় দিই। একটা হচ্ছে যে এই যে লিড বা এই যে তার আছে, এই তারটা প্রবেশ করায় দিই, তার প্রবেশ করায় এই তারটা তার অ্যাসে নোডে নিয়ে যাই, মানে একটা ক্যামেরা থাকে ক্যাথেটারের মাথায়, মানে যেই নলটা ঢুকে এটাকে ক্যাথেটার বলি, সেই ক্যাথেটারের মাথায় একটা ক্যামেরা থাকে, সেই ক্যামেরা বা সিটি স্ক্যান করে গাইড করে করে আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে এই অ্যাসে নোডের মধ্যে স্থাপন করে দিই, বা এই জায়গায় দিয়ে
ইনিশিয়াল হার্টটাকে স্পন্দন করানোর চেষ্টা করি। সো এটা প্রায় 10 ঘন্টার মতো হার্টকে স্থায়ী মানে উদ্দীপ্ত করে রাখতে হবে, এটাকে অস্থায়ী পেসমেকার বলি। সো হঠাৎ করে হার্টের কাজ অফ হয়ে গেছে, সেই পেশেন্টকে আমার বাঁচানো লাগবে, তখন আমি অস্থায়ী পেসমেকারটা ইউজ করে তাকে বাঁচাই, তারপর অপারেশন করে স্থায়ী পেসমেকারটা স্থাপন করি। তো অস্থায়ী পেসমেকারটা আমাদের কি করে, যে আমাদের শিরা যে আছে, শিরা দিয়ে প্রবেশ করিয়ে, আমাদের যে শিরা আছে এই শিরা দিয়ে প্রবেশ করিয়ে হার্টকে কিছুক্ষণের জন্য উদ্দীপ্ত করে। উদ্দীপ্ত করে, তো এটা বাইরে থেকে করা যায়, বাহ্যিক স্টিমুলেশন। আর স্থায়ী পেসমেকারটা আমাদের স্থায়ীভাবে আমাদের পেসমেকারটা স্থাপন করে। কোথায় স্থাপন করে? আমাদের এই যে ক্ল্যাভিকল রয়েছে, ক্ল্যাভিকলের নিচে। সো আমাদের ক্ল্যাভিকলের নিচে কি করা হয়, ক্ল্যাভিকলের নিচে মাংসটা কেটে এই জায়গায় একটা পকেট তৈরি করে। কি তৈরি করে? একটা পকেটের মতো একটা জায়গা তৈরি করে। সেই জায়গায় আমাদের এই যে ক্ল্যাভিকল, এই ক্ল্যাভিকলের নিচে একটা পকেট তৈরি করে। এই পকেট তৈরি করে আমাদের এখানে এই পকেট মানে একটা জায়গা, একটা আবরণের মতো তৈরি করে, যেখানে একটি স্টিলের জিনিস, মাংসের উপর তো রাখা যাবে না, মানে কিছু প্রলেপ দেওয়া হয়, প্রলেপ দিয়ে এই জায়গায় রেখে তারপরে আবার ধরি স্টিলটা সরাসরি রেখে দিলে এখানে রিয়াকশন হতে পারে, এখানে রিয়াকশন হতে পারে। সো রিয়াকশন যেন না হয় রিয়াকশন যদি না হয়, দ্যাটস ওয়াই হচ্ছে যে এই জায়গায় কাজ করা হয়। সো এই জায়গায় একটা হচ্ছে যে আমাদের কি বসাইলো, পেসমেকার বসালো। বসানোর পর তারপর সেটা যে তারগুলো আছে সেই তারগুলো সূক্ষ্ম প্রক্রিয়ায় আমাদের শিরার মাধ্যমে, এই হার্টের কাজ অনেক সূক্ষ্ম রে দ্বীপ, এই জন্যই তো কার্ডিয়াক সার্জন হবো, সূক্ষ্ম কাজ করব। হার্টের কাজ অনেক 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 সূক্ষ্ম কাজ। সো হচ্ছে যে এই জায়গায় একটা তার আস্তে 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 আমাদের শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের পেসমেকার বসানোর ক্রাইটেরিয়া। সো পেসমেকার বসায় কোথায়? ক্ল্যাভিকলের নিচে বসায়। এবং এই স্থায়ী পেসমেকার কত বছর স্থায়িত্ব থাকে? এর ব্যাটারি নর্মালি 5 থেকে 8 বছর, বা আমরা বলি 5 থেকে 10 বছর থাকে। কিন্তু তাকে কিছু সাবধানতা অবলম্বন করা লাগে যারা স্থায়ী পেসমেকার বসায়, যেহেতু এটা প্রায় ম্যাগনেটিক একটা জিনিস। তাদের সাবধানতা হচ্ছে তারা কখনো এমআরআই করাতে পারবে না, এমআরআই কখনোই করবে না। তারপর তারা হচ্ছে মেটাল যে ডিটেক্টর আছে, মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে তারা যাবে না। যদি কখনো মেটাল ডিটেক্টর বা এমআরআই এর ভেতর দিয়ে যাইতে হয়, আচ্ছা এটা হচ্ছে যে 10 ঘন্টার জন্য করে অস্থায়ী পেসমেকার, যে ম্যাক্সিমাম 10 আওয়ার, ঠিক আছে। তো এমআরআই তারা কখনোই করবে না, মানে মেটাল ডিটেক্টর, মেটাল কিছু, এমআরআই কিন্তু ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তো সেখানে ম্যাগনেট কাজ করে, সে জায়গায় করতে পারবে না। সো এই কিছু সাবধানতা অবলম্বন করা লাগবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের স্থায়ী পেসমেকার, এবং যদি সে বেশি দিন বেঁচে যায় তারপর আমরা আবার তাকে অ্যাসেস করবো তার পেসমেকার সিচুয়েশন কি, তারপর যদি ভালো থাকে তাহলে আমরা আবার একটা পেসমেকার লাগাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই পেসমেকার স্থাপন এবং পেসমেকারের কাজ কারবার, ঠিক আছে। সো আমাদের এতটুকু জানলেই আমাদের জন্য মোটামুটি হয়ে যাবে। লেখা হয়েছে না, বা বুঝেছো? যতটুকু বুঝিয়েছি এতটুকুর মধ্যে এত টাইম লাগে আমার পড়াইতে, আমি নিজেই বিরক্ত আমার পড়ানোর উপর, যে এত টাইম লাগে আমার পড়াইতে। এই দুইটা জিনিস পড়াইলাম, অলরেডি হচ্ছে 1 ঘন্টা 32 মিনিট চলে গেছে। মানুষ ফাস্ট পড়ায়, কিভাবে পড়ায় আমি জানি না। নেক্সট থেকে আমি স্টুডেন্ট পড়ানোর আগেই বিজ্ঞাপন দেবো যে আমি কিন্তু অনেক স্লো পড়াই। স্লো পড়ে যারা অভ্যস্ত তারা পড়তে আসে, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ফাস্ট পড়তে চায়, তারা রাইগা যায়, ভাইয়া আপনি এত স্লো পড়ান কেন? মানে আমার খুঁটিনাটি ভাবে না বুঝাইলে না ভাল লাগে না, এই একটা বদ অভ্যাস। যতটুকু বুঝিয়েছি বুঝতে পেরেছো? না, কার্ডিওলজিস্ট না, আমি কার্ডিয়াক সার্জন হব। কার্ডিওলজিস্ট মানে মেডিসিন, মানে লজি সাবজেক্টটা মেডিসিনের সাথে, যে তারা ড্রাগ দিবে, ওষুধ দিবে, ট্রিটমেন্ট করবে কার্ডিয়াক সমস্যা। আমি কার্ডিয়াক সার্জন হব, অপারেশন করবো হার্টের। বুঝতে পারছো কিনা কও না মিয়ারা, বুঝছো কিনা? যা বুঝাইছি বুঝছো? বুঝতে পারছো? আরে মেহেদি পাগল হয়ে গেছো, ইনবক্স এখন কি পড়াবো না ইনবক্স দেখবো?
দেখবো ইনবক্স পরে, পড়াইতে তো দিবা। ওকে, তো আমাদের হচ্ছে যে পেসমেকার রিলেটেড কথাবার্তা গেল, ঠিক আছে। ওকে, সো আমাদের গেল প্রথম কথা। এবার আসো আমরা এখন পড়বো হচ্ছে ব্যারো রিফ্লেক্স। ব্যারো রিফ্লেক্স, ব্যারো কথাটা আসছে ব্যারেল থেকে। ব্যারেল, ব্যারেল ছিল আমাদের চাপের একক। ব্যারেলকে আমরা কিসের একক বলতাম? চাপের একক। আগে চাপ নির্ণয় করতো ব্যারেল দিয়ে, বর্তমানে ব্যারেল ওয়ার্ডটা টার্মিনোলজিটা ব্যবহার করে না। তার মানে ব্যারো মানে কি তাহলে আলটিমেটলি? ব্যারো মানে হচ্ছে চাপ। রিফ্লেক্স মানে বাড়লে কমাবে, কমলে বাড়াবে, তার মানে এটা একটা ক্রিয়া। রিফ্লেক্স মানে কি? রিফ্লেক্সটা তাহলে হচ্ছে যদি আমরা এভাবে বলি, রিফ্লেক্স মানে কি? রিফ্লেক্স মানে হচ্ছে উভমুখী একটা জিনিস, তাই না? যে বাড়লে হ্রাস বৃদ্ধি লিখলে বেটার, হ্রাস বৃদ্ধি। সো ব্যারো রিফ্লেক্স মানে হচ্ছে যে আমাদের ব্লাড প্রেশার কোনো কারণে যদি বেড়ে যায়, তখন হচ্ছে যে আমাদের সেই বৃদ্ধিরত ব্লাড প্রেশারটাকে কমাবে। কোনো কারণে আমাদের ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, সেই ব্লাড প্রেশারটাকে কমাবে, কমে গেলে বাড়াবে। এটা হচ্ছে আমাদের এই ব্যারো রিফ্লেক্স, মানে এটাকে বলি ব্যারো রিফ্লেক্স। এই ব্যারো রিফ্লেক্সের কাজে আমাদের যাকে প্রয়োজন হয়, আমাদের যে কাজ করে ব্যারো রিফ্লেক্স মেনটেন করে, ব্যারো রিফ্লেক্স, এই ব্যারো রিফ্লেক্স মেইনটেইন করে যে, তাকে আমরা বলি ব্যারো রিসেপ্টর। তাকে আমরা কি বলি? ব্যারো রিসেপ্টর, ঠিক আছে। তাকে আমরা কি বলি? ব্যারো রিসেপ্টর বলি। তার মানে সে হচ্ছে ব্যারো, তার মানে হচ্ছে চাপ গ্রাহক, ঠিক আছে। এটাকে আমরা বলি চাপ সংবেদ গ্রাহক। আমাদের এই যে চাপ রয়েছে, এই চাপ সংবেদ গ্রাহক, ঠিক আছে। তো এই যে চাপটা, আমাদের এই চাপ নিয়ে যে আমরা তো কথা বলছি, এটা কোন চাপের কথা বলছি আমরা? এখানে আমরা কথা বলছি ব্লাড প্রেশারের কথা। ব্লাড প্রেশার মানে হচ্ছে, তোমাদের সকলকে আমি হচ্ছে যে ব্লাড প্রেশার মাপা শিখাবো। তোমরা ব্লাড প্রেশার মাপা জানো কিনা জানি না, তখন সকলকে আমি ব্লাড প্রেশার মাপা শিখাবো এবং সকলে ব্লাড প্রেশার মাপার মেশিন বাসায় কিনে রাখবা। কারণ অনেক সময় আমাদের বাবা মাদের রক্তচাপ বেড়ে যায়, তখন রক্তচাপটা কমানো ইম্পর্টেন্ট, বা রক্তচাপটা দেখাটা ইম্পর্টেন্ট যে ব্লাড প্রেশার কত। সো ব্লাড প্রেশারের বাংলা কি? ব্লাড প্রেশারের বাংলা হচ্ছে ব্লাড মানে রক্ত, চাপ। তার মানে রক্তের কিসের চাপ? রক্ত যখন আমাদের এই রক্তনালী দিয়ে প্রবাহিত হবে, রক্তনালীতে প্রবাহিত হওয়ার সময়, যখন আমাদের রক্তনালী দিয়ে প্রবাহিত হবে, তখন রক্তনালীতে যে পার্শ্ব চাপ দিবে, ঠিক আছে। কি চাপ দেয়? এটাকে আমরা কি চাপ বলি? পার্শ্ব চাপ, ঠিক আছে। এই যে ধরো আমাদের রক্তনালী, এই রক্তনালীর মধ্য দিয়ে আমাদের রক্তনালী, এই রক্তনালীর মাঝখান দিয়ে আমাদের ব্লাড যাচ্ছে। যখন ব্লাড প্রবাহিত হবে, ব্লাড প্রবাহিত হওয়ার সময় এই যে দুই পাশে ধাক্কা দিবে, এই যে চাপটা, এই চাপটাকে আমরা কি বলি? ব্লাড প্রেশার বলি, বা আমাদের বিপি বলি বাংলা ভাষায়, শর্ট ভাষায়। এটাকে আমরা মেডিকেলীয় টার্মিনোলজিতে আমরা বলি বিপি, ঠিক আছে, রক্তচাপ। তো রক্তচাপ আমাদের ব্লাড প্রেশার, যারা মাপতে পারো তারা খুবই ভালো কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে ব্লাড প্রেশার আমাদের হচ্ছে যে কয় প্রকার রয়েছে, ঠিক আছে। তো ব্লাড প্রেশার আমাদের 4 প্রকার। ব্লাড প্রেশার আমাদের 4 প্রকার আছে। জাস্ট নামগুলা জানো, দুইটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, বাকি দুইটা নাম একটু জাস্ট জেনে রাখো। একটাকে বলি আমরা সিস্টোলিক প্রেশার, একটাকে বলি আমরা ডায়াস্টোলিক প্রেশার, একটাকে আমরা বলি পালস প্রেশার, একটাকে বলি আমরা মিন আর্টারিয়াল। যেখানে যে মানে আমরা যেখানে কাফটা ধরি,
এই জায়গায় আমাদের যে আর্টারিটা রয়েছে সেই আর্টারিটাকে বলে আমরা ব্রাকিয়াল আর্টারি। সো আমাদের ব্লাড প্রেশারটা আমরা কোন ধমনীর প্রেশার মাপি? আমরা ব্র্যাকিয়াল আর্টারি, আমরা ব্র্যাকিয়াল আর্টারি প্রেশার মাপি, ঠিক আছে। তো আমাদের সিস্টোলিক প্রেশার মানে আমাদের হৃৎপিণ্ডের সংকোচনের সময় যে প্রেশার সেটাকে বলে আমরা সিস্টোলিক প্রেশার। তো সিস্টোলিক প্রেশারের আমাদের যে নর্মাল রেঞ্জ রয়েছে সেই সিস্টোলিক প্রেশারের নর্মাল রেঞ্জ আর হচ্ছে আমাদের হাইপারটেনশন, হাইপোটেনশন, তো এই সিস্টোলিক প্রেশারে আমাদের নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের নর্মালি আমরা এটাকে বলি 110 থেকে 120, এটা হচ্ছে সিস্টোলিক প্রেশারের নর্মাল রেঞ্জ। হাইপারটেনশন হলে আমাদের দেখা যায় যে 140 to 150 হাইপারটেনশনের ক্ষেত্রে থাকে, হাইপোটেনশনের ক্ষেত্রে আমাদের বিলো 100 থাকে। আর এই চাপটা আমরা কিসে মাপি? রক্তচাপের একক কি? রক্তচাপের একক হচ্ছে মিলিমিটার মার্কারি। রক্তচাপের একক কি? রক্তচাপের একক হচ্ছে মিলিমিটার মার্কারি, ঠিক আছে। তো আর ডায়াস্টোলিক প্রেশার নর্মালি আমাদের কত? ডায়াস্টোলিক প্রেশার নর্মালি আমাদের 70 to 80 বিটস পার মিনিট, ঠিক আছে। এবং হাইপারটেনশন যখন হয় ডায়াস্টোলিক প্রেশার আমাদের মোর দ্যান 100 চলে যায়, হাইপোটেনশন হলে ডায়াস্টোলিক প্রেশার আমাদের লেস দ্যান 60 চলে যায়, ঠিক আছে। পালস প্রেশারটা আমাদের কি? আসলে এই পালস প্রেশারটা হচ্ছে আমাদের পালস প্রেশারটা আমাদের হচ্ছে সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারকে যদি আমরা বিয়োগ করি তখন আমাদের কি চলে আসে? আমাদের এই পালস প্রেশারটা চলে আসে, ঠিক আছে। সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশারটা আমরা বিয়োগ করলে আমাদের পালস প্রেশার চলে আসে। আর মিন আর্টারিয়াল প্রেশার জাস্ট লিখে রাখো, মিন আর্টারিয়াল প্রেশার হচ্ছে পালস প্রেশার প্লাস 1/3 ইন্টু, এই সমীকরণটা ভুল হইতে পারে, আমি দেখে আবার তোমাদের রিঅ্যাসিওর করবে এই সমীকরণটা ঠিক আছে কিনা। পালস প্রেশার ইন্টু 1/3 সিস্টোলিক প্রেশার, ঠিক আছে। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের 4 ধরনের প্রেশার আমরা দেখতে পাই। সো এই তোমাদের নিচেরগুলো মনে রাখা লাগবে না, এইটা মনে রাখা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং হাইপারটেনশন এবং হাইপোটেনশন, তোমরা এখানে যে মেয়েরা আছো, ধরো মিনিমাম 60 থেকে 70টা মেয়ে আছে, মেয়েদের যদি ব্লাড প্রেশার মাপা হয় না 60 থেকে 70টা মেয়ের, ধরো 30টা মেয়ের ব্লাড প্রেশার আসবে 100/60, 30এর উপরে মেয়ের ব্লাড প্রেশার আসবে 100/60। বাংলাদেশের মেয়েদের নর্মাল ব্লাড প্রেশার অনেক কম। আসলে এগুলো বিদেশি ডাটা, তো বাংলাদেশি ডাটা দেখলে হয়তো দেখা যেত বাংলাদেশের নর্মাল সিস্টোলিক প্রেশার হচ্ছে 100 আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 60। অনেক মেয়ের প্রেশার হচ্ছে যে 50/30ও দেখা যায়, 50/30ও ব্লাড প্রেশার থেকে অনেকে দুষ্টামি করবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ব্লাড প্রেশারের এই জিনিসগুলো আমরা জানলাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস, যে তোমাদের বাসায় তোমাদের বাবা মার ব্লাড প্রেশার যদি মেপে দেখো, কখনো যদি ব্লাড প্রেশার দেখলা অনেক বেশি, কোন ব্লাড প্রেশারটা তোমার হাইপারটেনসিভ ক্রাইসিস, কখন তুমি বুঝতে পারবা যে তার অবস্থা খুব খারাপ, হসপিটালে নিয়ে যাওয়া উচিত, এটাকে বলে আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস, ঠিক আছে। কি বলে আমরা? হাইপারটেনসিভ ক্রাইসিস। হ্যাঁ, তো এই যে হাইপারটেনসিভ ক্রাইসিস যে আছে, এই হাইপারটেনসিভ ক্রাইসিসে আমাদের ব্লাড প্রেশার কত হয়? এই সিস্টোলিক প্রেশারটাই জাস্ট দেখলে হবে। কখনো যদি দেখো সিস্টোলিক হচ্ছে মোর দেন 180 মিলিমিটার মার্কারি, তোমাদের বাবা মার কারো যদি দেখো যে মোর দেন 180 মিলিমিটার মার্কারি, তখন মনে রাখবে ইটস এ হাইপারটেনসিভ ক্রাইসিস সিচুয়েশন এবং তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা উচিত, আদারওয়াইজ তার ব্রেন স্ট্রোক হওয়ার পসিবিলিটিস রয়েছে। তার কিসের সম্ভাবনা আছে? ব্রেন স্ট্রোক। কারণ কি? এই যত প্রেশার পাবে ধুপ 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 ধাক্কা দিবে, খালি ধাক্কা দিবে, ধাক্কা দিলে কি হবে? এই শিরাগুলো ফেটে যাওয়ার চান্স আছে না, শিরাগুলো বা ধমনীগুলো ফেটে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। সো এই শিরা বা ধমনী যে ফেটে যাওয়ার যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনায় কিন্তু আমাদের ব্রেনে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ব্লাড প্রেশার যদি দেখো যে সিস্টোলিক মোর দেন 180, দ্রুত তাকে হসপিটালে নাও, তাকে ইঞ্জেকশন অ্যাড্রেনালিন দেওয়া লাগবে, তাকে ইঞ্জেকশনে অনেক ড্রাগ দেওয়া লাগবে, ইনজেক্টেড তোমার হচ্ছে যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেওয়া লাগবে, ঠিক আছে। আর এই ব্লাড প্রেশার বাড়াকে মানে উচ্চ রক্তচাপকে আমরা কি বলি? যে আমাদের রক্তচাপ
তো আমাদের নর্মালি স্বাভাবিক থাকে, রক্তচাপ স্বাভাবিক থাকলে তাকে আমরা বলি কি নর্মাল ব্লাড প্রেশার। ঠিক আছে, যদি বেড়ে যায়, রক্তচাপ বেড়ে গেছে, তখন আমরা তাকে বলি উচ্চ রক্তচাপ, বা ইংরেজি থেকে বলে হাইপার টেনশন। কি বলে? হাইপার টেনশন। ঠিক আছে, আমরা কিন্তু হাই ব্লাড প্রেশার টার্মটা মেডিকেলে আমরা ইউজ করি না। আর ব্লাড প্রেশার যদি আমাদের কমে যায়, তখন তাকে আমরা কি বলি নিম্ন রক্তচাপ বা হাইপো টেনশন। কোনটা ডেঞ্জারাস বলো তো কমেন্টে, হাইপোটেনশন ডেঞ্জারাস না হাইপারটেনশন ডেঞ্জারাস? আচ্ছা, মিন আর্টেরিয়াল প্রেশারের সমীকরণটা একটু ঠিক করে নাও। মিন আর্টেরিয়াল প্রেশারের সমীকরণটা তখনই নেট দেখে ঠিক করে দেওয়া উচিত ছিল, যে মিন আর্টেরিয়াল প্রেশারের সমীকরণটা হবে আমাদের মিন আর্টেরিয়াল প্রেশার ইজ ইকুয়াল টু হচ্ছে ডায়াস্টোলিক প্লাস 1/3 অফ পালস প্রেশার। ঠিক আছে, এটা হচ্ছে মিন আর্টেরিয়ালের ইকুয়েশন। ডায়াস্টোলিক প্লাস 1/3 অফ পালস প্রেশার। আসিফ যেটা বলছে সেটা ঠিক নেই, এটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশারের সমীকরণ। হ্যাঁ, এবার বলো কোনটা বেশি ডেঞ্জারাস, হাইপারটেনশন না হাইপোটেনশন? হাইপারটেনশন বেশি ডেঞ্জারাস। হাইপারটেনশন হলে কি হবে? হাইপারটেনশন হলে তোমার একদম তুমি শেষ। যদি স্ট্রোক হয় সেখানে তো বাঁচার পসিবিলিটিস কম। হাইপোটেনশনে নর্মালি মেয়েদের যারা হাইপোটেনশন আছে তারা বলতে পারবে, তারা কয়েকদিন পর পর অজ্ঞান হয়ে যায়। এই যে দেখবা মেয়েদের স্কুলগুলায় ধুমধাম অজ্ঞান হয়ে যায়, কলেজগুলায়, কারণ কি বেশিরভাগ মেয়ে হাইপোটেনশনে ভোগে, সকালবেলা খায় আসে না, ঠস পড়ে যায়। আচ্ছা, ক্লাস কি দেখা যাচ্ছে? আমার এখানে ইন্টারাপ্টেড দেখাচ্ছে, ট্রাভেলিং ইন প্লেইং ভিডিও। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পেলে কমেন্টে জানাও। মিন আর্টেরিয়াল প্রেশার সমীকরণটা ঠিক করে নিও। ডায়াস্টোলিক প্রেশার আমি উল্টা লিখছি, যে ডায়াসিস্টোলিক লিখছি, মানে উল্টা সমীকরণ লিখছি। ডায়াস্টোল প্লাস 1/3 অফ পালস প্রেশার ঠিক করে নিও। হ্যাঁ, ডায়াস্টোল প্লাস 1/3 অফ পালস প্রেশার। আচ্ছা, হাই ব্লাড প্রেশার হলে যে তেঁতুল খায়, তেঁতুল খাইলে কি ব্লাড প্রেশারে কিছু হয়? আমরা বলি যে হচ্ছে যে তেঁতুল খাইলে রক্ত পানি হয়ে যায়। মানে রক্ত পানি হইলে লাভটা কি? মানে তেঁতুল আমরা কেন খাই? যে রক্ত পানি হয়ে যাবে। তো রক্ত পানি হইলে কি আলটিমেটলি কোনো লাভ আছে? রক্ত পানি হইলে কি হবে? রক্ত পানি হলে কিছু হবে? কিছু হবে না। আচ্ছা।